আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের আজকে এখন প্রায় 12টা বাজে। তো সবাইকে কেন্দ্রবিন্দু লাইভ ক্লাসে স্বাগত। তো আমাদের করোনা ভাইরাস মহামারীর জন্য এখন সবাই বাসায় আমরা আটক অবস্থায় আছি। তো সেই অবস্থায় যেন আমরা যারা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করি বা উচ্চ মাধ্যমিক পড়ে যারা পড়াশোনা করি তারা যেন পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেই জন্য কেন্দ্রবিন্দুর পক্ষ থেকে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই পদক্ষেপের একটা অংশ হচ্ছে কেন্দ্রবিন্দু লাইভ ক্লাস। তো সেই লাইভ ক্লাস হচ্ছে আমি মোহাম্মদ সামিউল আলম। আমরা আজকে আলোচনা করব হচ্ছে মূলত কথা ছিল যে শ্বসন এবং সালোকসংশ্লেষণ নিয়ে আলোচনা করার, বাট আমরা আজকে সম্ভবত শ্বসন নিয়ে আলোচনা করব। শ্বসন, যেটাকে আমরা সহজ ভাষায় বলি রেসপিরেশন, রাইট? তো রেসপিরেশন বা শ্বসন। তো শ্বসন কথাটা বলতে গেলে আমরা আজকে কেন শ্বসন ক্লাসটা করব সেই কথা যদি আমরা বলি, তাহলে বিষয় হচ্ছে যদি উদ্ভিদ বিজ্ঞান বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3-4টা টপিকের কথা বলা হয় তার মধ্যে শ্বসন হচ্ছে একটি। এবং যদি আপনারা বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে চেষ্টা করেন, দেখবেন যে মোটামুটি প্রতি বোর্ড প্রশ্নেই বা প্রত্যেক পরীক্ষার সময় কোনো না কোনো একটা বোর্ডে এই টপিক থেকে প্রশ্ন আসে। সম্মিলিত বোর্ড পরীক্ষা যদি না হয়, তবে যেহেতু নেক্সট পরীক্ষাটা সম্মিলিত হবে না, তার মানে অবশ্যই এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি আছে। দ্বিতীয় কথা এই যে আমি যে কথা বলছি, আমার কথা বলতে কি প্রয়োজন? শক্তির প্রয়োজন। এবং আমরা যত ধরনের কাজ করতে শক্তির প্রয়োজন। এই যাবতীয় যে আমরা কথা বলবো, কাজ করব, সেই জন্য কি প্রয়োজন হয়? শক্তির প্রয়োজন হয়। এই শক্তি যেই প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় সেই প্রক্রিয়ার নাম হচ্ছে কি? মূলত রেসপিরেশন। তো খুবই গুরুত্বপূর্ণ। এই রেসপিরেশন ছাড়া পৃথিবীর কোনো জীবের পক্ষে বেঁচে থাকা সম্ভব না। তো আমাদের বেসিক জ্ঞান বলি অথবা পরীক্ষা বলি বা যে কোনো জন্যই হোক, এই টপিকটা সম্পর্কে আমার ধারণা থাকা খুবই খুবই জরুরি। তো সেই জন্য আমরা আজকে এই টপিক নিয়ে আলোচনা মূলত করব। তো শ্বসন সম্পর্কে যদি কথা বলতে যাই, প্রথমে আসে শ্বসন কয় প্রকার। তো শ্বসন কয় প্রকার সম্পর্কে কথা বলার আগে আমরা কিছু বেসিক কথা বলে নিয়ে যাই। তো আমরা সবাই জানি যে আমরা 9th ক্লাসের বই পড়ে আসছি যে বায়োলজিক্যাল মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলা হয় এটিপি কে। কাকে বলা হয়? এটিপি। এটিপি মানে হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। এডিনোসিন ট্রাইফসফেট। এডিনোসিন ট্রাইফসফেট একে বায়োলজিক্যাল কয়েন বলা হয়। তো প্রশ্ন থাকে যে বায়োলজিক্যাল কয়েন মানে কি? তো বায়োলজিক্যাল কয়েন মানে হচ্ছে, ধরেন আপনি যদি দোকানে যান, দোকানে যদি গিয়ে বলেন যে ভাইয়া আমি আপনাকে কলমটা দিব, আপনি আমাকে একটা চিপস দিয়ে দেন, সে আপনাকে এই চিপসটা দিবে না। কারণ কলমের বিনিময়ে চিপস এই ব্যবস্থা এখন প্রচলিত না। এখন প্রচলিত আপনাকে টাকা দিতে হবে এবং সেই টাকার বিনিময়ে সে আপনাকে কোনো একটা পণ্য দোকান থেকে দিবে। তার মানে কি, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় টাকা হচ্ছে একটা মুদ্রা ব্যবস্থা এবং সেই টাকার বিনিময়ে আমরা কোনো কিছু পণ্য বিনিময় করতে পারবো। একইভাবে এটিপি হচ্ছে একটা বিনিময় ব্যবস্থা। কি বিনিময় ব্যবস্থা? শক্তি বিনিময় ব্যবস্থা। ধরেন আমি কথা বলছি, আমার পেশি সংকুচিত হচ্ছে বা আমার মস্তিষ্ক যে মেমোরিগুলো গ্রহণ করে নিয়ে আসছে অতীত থেকে, মানে আমার মেমোরি সেল থেকে আমি হাঁটাচলা করতেছি, তার জন্য কি প্রয়োজন? শক্তি প্রয়োজন। তো কোষ যে শক্তি আহরণ করবে শুধুমাত্র এটিপি নামক একটা কণা থেকে শক্তি আহরণ করতে পারে, এছাড়া অন্য কারো থেকে শক্তি আহরণ করতে পারে না। তার মানে আমাকে কি করতে হবে? কোনো না কোনো প্রক্রিয়ার মাধ্যমে যে এত কিছু খাচ্ছি, আমরা বলি খাইতে হবে, শক্তি নামায় খাইতে হবে। আমি যে খাচ্ছি, কেন খাচ্ছি? আমার শক্তি প্রয়োজন। তাহলে আমার খাবারটার মূল উদ্দেশ্য কি? খাবারটা যখন আমি যখন পরিপাকের মাধ্যমে হজম করবো, হজম করার মাধ্যমে তাকে এটিপি বানাতে হবে। কেন এটিপি বানাতে হবে? কারণ আমি যদি এটিপি বানাতে না পারি তাহলে আমার কোষ সেটাকে গ্রহণ করবে না। যেমন দোকানদার টাকা ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না, তেমনি আমার কোষ এটিপি ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না। তার মানে আমাকে যে কোনো কাজে, এটা প্ল্যান্ট হোক, একটা অণুজীব হোক, যে কোনো কিছু হোক, যদি তাকে শক্তি খরচ করতে হয়, শক্তি গ্রহণ করতে হয়, অবশ্যই তাকে কি করতে হবে? এডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি গ্রহণ করতে হবে। তাহলে এই এটিপি বিষয়টা, ধরেন আমরা জানি সবাই যে উদ্ভিদ হচ্ছে খাবার তৈরি করে, আমরা মানুষ খাবার তৈরি করতে পারি না। কিন্তু মজার বিষয় হচ্ছে উদ্ভিদ যদি খাবার তৈরি করতেও হয়, তৈরি করতেও তার কিছু শক্তি লাগবে না? ওই তৈরি করার জন্য যে শক্তিটা লাগবে, সেই শক্তিটা পর্যন্ত কার কাছ থেকে আসতে হবে? এটিপির কাছ থেকে। তাহলে আমাদের মূল বায়োলজিকে টিকে থাকা বা বায়োলজিক্যাল একটা এন্টিটি যদি টিকে থাকতে চায়, বায়োলজিক্যাল একটা অস্তিত্ব টিকে থাকার জন্য মূল হচ্ছে এটিপি তৈরি করা। তাহলে সর্বপ্রধান টপিক হচ্ছে এটিপি তৈরি। এই এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন। এটা বলা হয় এটিপি তৈরি। এই ফসফোরাইলেশন প্রক্রিয়া মূলত দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে বিক্রিয়ার মাধ্যমে, আরেকটা হচ্ছে এটিপি সিনথেজ। একটা
মেশিন আছে, এনজাইম আছে, সেটার মাধ্যমে এটিপি সিনথেজ মোটর অথবা এনজাইমের মাধ্যমে, এই দুই প্রক্রিয়া হতে পারে। এখন এই বিক্রিয়ার মাধ্যমে যে এটিপি তৈরি হয় সেটা আমরা একটু পরে পড়বো, সেটা কোথায় হয়? গ্লাইকোলাইসিসে হয়। আর এই এটিপি সিনথেসের এবং গ্লাইকোলাইসিসের পাশাপাশি আরেকটা জায়গাতে হয়, সেটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড চক্র, সাইট্রিক অ্যাসিড সাইকেল, সাইট্রিক অ্যাসিড সাইকেল। আর এই যে এটিপি সিনথেস, এই প্রক্রিয়াতে দুই ভাবে তৈরি হয়, দুইটা জায়গায় তৈরি হয়। একটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন মানে কি? এটিপি তৈরি। আর একটা হচ্ছে ফটোফসফোরাইলেশন, খুবই গুরুত্বপূর্ণ। ফটোফসফোরাইলেশন বিষয় হচ্ছে এই অক্সিডেটিভ মানে হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে এটিপি তৈরি, আর ফটোফসফোর, ফটো মানে কি? লাইট, ফটো মানে হচ্ছে লাইট, তাহলে লাইটের উপস্থিতিতে এটিপি তৈরি। তাহলে এই অক্সিজেনের উপস্থিতিতে এটিপি তৈরি কোথায় করা হয়? সেটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াতে, শ্বসন প্রক্রিয়া, মাইটোকন্ড্রিয়াতে শ্বসনে। আর এই ফটোফসফোরাইলেশন কোথায় করা হয়? আমাদের লাইট দরকার হয় কিসে? প্ল্যান্ট যখন কোনো কাজ করতে যায় তার আলোর দরকার হয়। আমরা পড়েছি যে, বা পড়ে থাকবো, আমরা সামনে পড়বো যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক পর্যায়ে আছে আর অন্ধকার পর্যায়ে আছে। তো এই আলোক পর্যায়ে যে আলোর মাধ্যমে কি করা হয়? এটিপি তৈরি করা হয়। এই আলোর মাধ্যমে এটিপি তৈরি করার প্রক্রিয়া কি বলা হয়? ফটোফসফোরাইলেশন। এটা কোথায় হয়? সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ। তাহলে মুদ্রা কথা হলো যে আমাদের এই যে ফসফোরাইলেশন বা এটিপি তৈরি প্রক্রিয়া, সেটা দুই ভাবে হয়। একটা হচ্ছে বিক্রিয়ার মাধ্যমে, একটা হচ্ছে এটিপি সিনথেস এনজাইমের মাধ্যমে। বিক্রিয়ার মাধ্যমে হয় গ্লাইকোলাইসিস এবং সাইট্রিক অ্যাসিড চক্রে, যেটা আমরা করব একটু পরে, এবং এটিপি সিনথেসের মাধ্যমে হয় মাইটোকন্ড্রিয়াতে অক্সিজেনের উপস্থিতিতে এবং ফসফোরাইলেশন প্রক্রিয়ায় সালোক সংশ্লেষণ, যেটা হয় হচ্ছে ক্লোরোপ্লাস্টে। আমাদের আজকের মূল টপিকের মধ্যে আমরা কভার করব গ্লাইকোলাইসিস, সাইট্রিক অ্যাসিড চক্র এবং অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন। আমরা দেখব এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে কিভাবে এটিপি তৈরি করা হয়। তাহলে আমরা যেহেতু শ্বসনের মাধ্যমে এটিপি তৈরি করব, তাহলে এটিপি শুধু শ্বসনেই তৈরি হচ্ছে না, সালোক সংশ্লেষণে এটিপি তৈরি হচ্ছে। কারণ যদি আমরা খাবার তৈরি করতে যাই, প্ল্যান্ট যদি খাবার তৈরি করতে যায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, তবে তাকে খাবার তৈরির পূর্বে শক্তি তৈরি করে নিতে হবে। তাহলে আমরা যে খাবার গ্রহণ করলাম, আমি ধরেন আজকে একটু আগে ভাত খেয়ে আসছি, আমি যে ভাত খেয়ে আসছি সেই ভাতটা পরিপাক হবে, পরিপাক হওয়ার পরে সেই পরিপাক হয়ে যখন সে আমার দেহে যাবে, তার আমি যে কাজ চলাফেরা করবো, তাকে আমরা ভাঙবো। এই খাবারটাকে ভেঙে আমরা কি করব? এটিপি তৈরি করব। তো রেসপিরেশন বা শ্বসন যে কথাটা আছে, রেসপিরেশন, এটা মূলত কোষীয় শ্বসন। শ্বসন যে কথাটা, তার সংজ্ঞা হচ্ছে আমরা যখন খাদ্যবস্তুকে অক্সিজেনের উপস্থিতিতে বা খাদ্যবস্তুকে জারিত করে যখন আমরা কি করব? আমরা যখন এটিপি তৈরি করব, সেই প্রক্রিয়াকে বলা হবে কি? শ্বসন। তাহলে আবারও বলছি যে খাদ্যবস্তুকে ভাঙার মাধ্যমে, জারণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা যখন কোনো শক্তি উৎপাদন করব, তখন ওই প্রক্রিয়া বলা হবে কি? রেসপিরেশন। প্রশ্ন আসতে পারে যে খাদ্য, আমরা বইয়ে গেলে দেখবো যে শুধুমাত্র গ্লুকোজই ভাঙছে, বারবার গ্লাইকোলাইজ হচ্ছে। তাহলে আমরা কি শুধু গ্লুকোজ খাই? আমরা প্রোটিন খাই, আমরা লিপিড খাই। অনেকে বলে যে লিপিডে শক্তি বেশি, অনেকে বলে যে প্রোটিনে শক্তি বেশি। তো যদি ওইগুলোতে শক্তি বেশি হয়, তাহলে বইয়ে কেন গ্লাইকোলাইজের কথা বলা আছে? তো সেই উত্তরটা আমরা একটু পরে খুঁজে বের করবো যে কেন বইয়ে গ্লাইকোলাইজের কথা বলা আছে, বা প্রোটিন বা লিপিড আদৌ ভাঙা যায় কি যায় না, তাদের থেকে শক্তি আদৌ উৎপন্ন হয় কি হয় না, সেটা আমরা একটু পরে দেখবো। তো আপাতত এই যে রেসপিরেশন প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা খাবারটাকে ভেঙে শক্তি উৎপন্ন করব, সেই প্রক্রিয়াটা মূলত দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। এক নম্বর হচ্ছে সবাত শ্বসন, সবাত শ্বসন। দুই নম্বর হচ্ছে অবাত শ্বসন, সবাত শ্বসন এবং অবাত শ্বসন। তো সবাত শ্বসন এবং অবাত শ্বসনের মূল বিষয় হচ্ছে, সবাত শ্বসন হচ্ছে সেই শ্বসন যেই শ্বসনটা হয় অক্সিজেন থাকলে অথবা অক্সিজেনের উপস্থিতিতে। আর অক্সিজেন না থাকলে সেই জায়গাতে যদি যে রকম শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়, তাকে বলা হয় কি? অবাত শ্বসন। সবাত শ্বসন হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে। সবাত শ্বসন প্রক্রিয়ায় অনেকগুলো ধাপ বিদ্যমান। এক নম্বর যে ধাপ, সেই ধাপকে বলা হয় গ্লাইকোলাইসিস। আমরা যদি লিখি,
আবারও বলছি যে ধরেন আমি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমি অক্সিজেন গ্রহণ করছি, তাহলে আমি যে অক্সিজেন গ্রহণ করছি সেই অক্সিজেনের উপস্থিতিতে যে আমি যে শক্তি উৎপাদন করব সেটা হচ্ছে কি সবাত শোষণ। পৃথিবীতে এমন অনেক জীব পাওয়া যায়, যেমন এককোষী জীব পাওয়া যায়, ব্যাকটেরিয়া পাওয়া যায় যারা অক্সিজেন ব্যবহার করে না। তো যারা যদি অক্সিজেন ব্যবহার করুক আর না করুক তাদের শক্তির প্রয়োজন আছে কি নেই? আছে, কারণ তারা যেহেতু জীব। তাহলে অক্সিজেন ব্যবহার করতে পারে না বা তারা এমন পরিবেশে বসবাস করে যে পরিবেশে অক্সিজেন উপস্থিতি নেই, তাহলে ওই পরিবেশে তারা টিকে থাকবে কিভাবে? তারা টিকে থাকবে হচ্ছে অবাত শোষণ প্রক্রিয়া। তো আমরা প্রথমে সবাত শোষণ করব, তারপর হচ্ছে আমরা অবাত শোষণ করব। তো সবাত শোষণ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। লাইসিস মানে হচ্ছে ভাঙা, গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ ভাঙা। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া মানে হচ্ছে কি যে আমি প্রক্রিয়া গ্লুকোজটাকে ভাঙবো। দ্বিতীয় কথা হচ্ছে গ্লাইকোলাইসিসের পরে হচ্ছে পাইরুভিক অ্যাসিডের ভাঙন। পাইরুভিক অ্যাসিডের ভাঙন। তৃতীয় কথা হচ্ছে সাইট্রিক অ্যাসিড চক্র। সাইট্রিক অ্যাসিড চক্র। এবং চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, সেই ধাপটি হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। কিসের মাধ্যমে হয়? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে আমরা যে অক্সিজেনের উপস্থিতিতে ফসফোরাইলেশন মানে কি এটিপি তৈরি করব, সেই প্রক্রিয়াকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই যে চারটা ধাপ, এই চারটা ধাপে কি তৈরি হবে? এটিপি তৈরি হবে, এবং সেই এটিপি তৈরিতে অক্সিজেন প্রয়োজন হবে, এই জন্য বলা হয় কি সবাত শোষণ। এখন বিষয় হচ্ছে যে শ্বসন প্রক্রিয়াটা কতটা গুরুত্বপূর্ণ তার একটা উদাহরণ যদি আমরা দিই, সে দেখা যাবে যে এই পুরো রেসপিরেশন প্রক্রিয়ার বিভিন্ন ধাপের উপরে গবেষণা করে এখন সবচেয়ে যদি বলা হয় যে বোটানি বা উদ্ভিদের বা কোষীয় শ্বসনের ক্ষেত্রে বা কোষীয় গবেষণা বা সেলুলার গবেষণা যে রিসার্চ করছে তার মধ্যে যত গবেষণা আছে সর্বাধিক গবেষণা হয় হচ্ছে রেসপিরেশন টপিকের উপরে। এবং এই এবং আমাদের গত বছর 2019 সালে যে মেডিকেলের যে মেডিসিনের উপরে যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে সেটাও এই মোটামুটি বলা যায় যে রেসপিরেশনের উপরেই, কারণ হচ্ছে রেসপিরেশনের অক্সিজেন ডিপেন্ডেন্সির উপরে কিভাবে একটা কোষ নিজেকে খাপ খাইয়ে নেয় তার উপরে নোবেল পুরস্কার। এবং এই রেসপিরেশন টপিকের সাথে সম্পৃক্ত বিষয়গুলোর উপরে এখন আজ পর্যন্ত আমার দেখা মতো প্রায় 10 থেকে 12টির মতো নোবেল পুরস্কার পেয়েছে। তার মানে বুঝতেই পারছি যে এই টপিকটি কত বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা এখন যেহেতু সবাত শোষণের ধাপে ধাপে আমরা প্রথমে গ্লাইকোলাইসিস করব, যে প্রক্রিয়া আবারও বলছি লাইসিস মানে হচ্ছে ভাঙা, গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ ভাঙা। তাহলে আমরা 1 নাম্বার ধাপে গ্লুকোজকে ভাঙবো, তারপর হচ্ছে পাইরুভিক অ্যাসিড ভাঙবো, তারপর হচ্ছে সাইট্রিক অ্যাসিড চক্রটা দেখবো এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এর মধ্যে এই গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়া সেটা হয় সাইটোপ্লাজমে, আর বাকি 3জন হয় মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়া। এই অবাত শোষণ কোথায় হয় সেটা আমরা একটু পরে দেখব। তাহলে আমরা এখন দেখি, যেহেতু আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি, দেখি কোনো কমেন্ট আসছে কিনা বা কিরকম দেখা যাচ্ছে। হচ্ছে সুরাইয়া বেগম বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, অনেকেই সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। যেহেতু বোটানি নিয়ে কথা বলছি, একজন বলছেন বোটানি, সোহান খন্দকার কোন চ্যাপ্টার? ইতিমধ্যে লেখা আছে শ্বসন। শ্বসন মানে হচ্ছে উদ্ভিদ সাহিত্য অধ্যায়, এটা জানা উচিত সবার। তারপরে সবাইকে ধন্যবাদ, সবাই সালাম দিচ্ছেন, তো সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। এখন বিষয় হচ্ছে যে আমরা আমাদের গুরুত্বপূর্ণ টপিকে চলে যাচ্ছি। অলরেডি খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেছে, সবাই খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যদি কোনো কথা না বুঝেন তাহলে কমেন্ট করবেন, তাহলে আমি দ্বিতীয়বার আবার বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং বিষয় হচ্ছে সবাই যদি যাদের কাছে খাতা কলম আছে অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, তাহলে জিনিসগুলো লিখে রাখলে মনে থাকবে। এখন বিষয় হচ্ছে তাহলে আমরা কি করব? সবাত শোষণ। সবাত শোষণ করব। সবাত শোষণের প্রথম টপিক হচ্ছে কি 1 নাম্বার ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস মানে হচ্ছে কি আমরা আগে বলেছি আবারও বলছি গ্লুকোজের ভাঙন। কিসের ভাঙন? গ্লুকোজের ভাঙন।
আমরা যারা পরিপাক করেছি প্রাণী বিদ্যায় যদি পরিপাক করে থাকি আমরা খেয়াল করে দেখব যে আমরা যত শর্করা গ্রহণ করি সকল শর্করাকে আমাদের পাকস্থলী আমাদের ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রে কি করা হয় ভেঙে 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 যে ক্ষুদ্রতি ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়, যে সরল অংশে বিভক্ত করা হয় সেই সরল অংশ হচ্ছে গ্লুকোজ। কেন বিভক্ত করা হয়? কারণ আমার কোষগুলো পরিপাক তন্ত্রের কোষগুলো গ্লুকোজ ছাড়া কিছু শোষণ করতে পারবে না। তো এই গ্লুকোজটা কেন বানানো হয়? কারণ এই গ্লুকোজ যখন দেহে যাবে, দেহের কোষে যাবে, কোষে কোষে যে শক্তির প্রয়োজন হবে তখন এই গ্লুকোজটা ভেঙে যাবে, ভেঙে কি তৈরি করবে? এটিপি তৈরি করা শুরু করবে। তো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ভাই আমি একটা শক্তি তৈরি করার জন্য এত জটিল জটিল 4টা ধাপ, এবং আমরা ইতিমধ্যে পড়লে দেখবো যে আরো অনেক অনেক জটিল ধাপ আছে, এতগুলো ধাপের কেন প্রয়োজন বা কেন আমরা এতগুলো ধাপ পেরিয়ে যাচ্ছি, কারণ একসাথে হুট করে কেন আমরা অনেকগুলো শক্তি তৈরি করছি না? তো সেটার উত্তর আমরা দিব অবশ্যই, বাট আমরা আগে শুরু করি। আমাদের গাড়িটা স্টার্ট হলো। তো আমরা সবাই গ্লুকোজ হচ্ছে একটি কার্বোহাইড্রেট, মনোস্যাকারাইড, অর্থাৎ একটা একক অণু, একক কার্বোহাইড্রেট। তো মনোস্যাকারাইড হওয়াতে তার মানে আমরা যদি বলি এই গ্লুকোজটা ভাঙতে হবে, তাহলে আমার পরিপাক তন্ত্রের কোষগুলো আমি কল্পনা করলাম যে আমার এই পেশিগুলোতে কি লাগবে, আমার এই পেশিগুলোতে হচ্ছে প্রচুর পরিমাণে শক্তি লাগবে, কারণ আমি এখন কাজ করব। তো কাজ করে যদি শক্তি লাগবে তাহলে আমি চিন্তা করলাম আমি আজকে অনেক কাজ করবো, আমি একটু ভাত খেয়ে আসতাম। ভাত যখন খেলাম, ভাত খাবার আমার ভাতগুলো হজম হলো, পরিপাক হলো আমার পরিপাক তন্ত্রের মাধ্যমে আমার দেহে কি যাওয়া শুরু হলো? গ্লুকোজ যাওয়া শুরু হলো। তো গ্লুকোজ গুলো যখন আমার প্রত্যেকটা পেশি কোষে আসবে তখন এই পেশি কোষগুলো গ্লুকোজকে ভাঙা শুরু করবে। এই হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। তো আমি তো শ্বাস নিচ্ছি, খেয়াল করে দেখবো যে আমরা যখন দৌড়াদৌড়ি করি তখন আমরা বেশি শ্বাস নিচ্ছি, আমরা যখন বসে থাকি কম শ্বাস নিচ্ছি। কেন? কারণ আমরা যখন দৌড়াদৌড়ি করবো শক্তি খরচ হচ্ছে বেশি, আর যত বেশি শক্তি খরচ হবে তত বেশি অক্সিজেনের প্রয়োজন হবে। আমরা একটু আগে দেখেছি যে কেন অক্সিজেন প্রয়োজন হবে, আমরা আরো বিস্তারিত দেখবো। তাহলে গ্লাইকোলাইসিসের মাধ্যমে যে আমরা গ্লুকোজকে ভাঙবো সেই প্রথম ধাপটা কি? আমরা প্রথম ধাপ এখন আমরা শুরু করি। সবাই খাতা কলম নিয়ে শুরু করে দেই যে গ্লাইকোলাইসিস নিয়ে আমরা এখন কথা বলবো। কেমন? তো গ্লাইকোলাইসিস নিয়ে যখন কথা বলি তাহলে প্রথম আমরা লিখব হচ্ছে গ্লুকোজ। কারণ আমরা একটু আগে যে আমি বললাম যে ভাত খেয়ে আসছি, ভাত খাওয়ার মধ্যে আমি কি হজম করলাম? গ্লুকোজ। তাহলে এই গ্লুকোজের মধ্যে কয়টা কার্বন আছে? আমরা জানি C6H12O6, তার মানে কয়টা কার্বন? 6টা কার্বন। আমরা বারবার সংকেত লিখব না, ইটস টাইম কনজিউমিং। তো আমরা 6 কার্বন বিশিষ্ট একটা মনোস্যাকারাইড গ্লুকোজ। এই গ্লুকোজ যখন কি হবে? গ্লুকোজ বিক্রিয়া করবে কোথায়? অবশ্যই কোষে। কোন কোষের কোথায়? এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা হচ্ছে কোষের সাইটোপ্লাজমে। কোথায় হচ্ছে? সাইটোপ্লাজমে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা অবজেক্টিভে আসে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কোথায় সম্পন্ন হয়। এবং শুধু অবজেক্টিভে বোর্ড পরীক্ষায় না, অসংখ্য বার এটা ভর্তি পরীক্ষা পর্যন্ত আসে। এটা খুবই ক্লিয়ারলি জেনে নিতে হবে। এটা যদি একটা কোষ হয়, কোষের ভিতরে যদি মাইটোকন্ড্রিয়া হয়, আর এটা যদি সাইটোপ্লাজম হয়, তাহলে এই কোষে আমি যখন গ্লুকোজটা গ্রহণ করলাম, গ্লুকোজের যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হবে কোথায়? সাইটোপ্লাজমে। আর বাকি সবগুলো হবে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়া কোথায় কোথায় হবে সেগুলো আমরা একটু পরে জানবো। তাহলে আমরা এখন শুরু করছি যে গ্লাইকোলাইসিস গ্লুকোজ। তো গ্লুকোজ যখন কি হবে? প্রথম আমি একটা লিখে নিই, লিখে নেওয়ার পর আমি বুঝাবো। গ্লুকোজটা দ্বিতীয় ধাপে হয়ে যাবে গ্লুকোজ 6-ফসফেট। তারপর হয়ে যাবে ফ্রুক্টোজ 6-ফসফেট। চিন্তার কিছু নাই, আমরা খুব পরিষ্কারভাবে বুঝবো যে কেন গ্লুকোজ কেন ফ্রুক্টোজ হচ্ছে। তারপর হবে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। এখন বিষয় হচ্ছে আমরা যদি খেয়াল করে দেখি যে এই 4টা ধাপ আমরা আগে পড়াশোনা করি। 4টা ধাপে প্রথমে কি হচ্ছে? গ্লুকোজ, তারপর হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট, তারপর হচ্ছে ফ্রুক্টোজ 6-ফসফেট, তারপর হচ্ছে কি বিসফসফেট। এখন বিষয় হচ্ছে যে এই যে একটা গ্লুকোজের মধ্যে কি হলো? একটা ফসফেট অতিরিক্ত যোগ হলো। তাহলে একটা ফসফেট তো কোষ বানাতে পারবে না, তার মানে কোষের একটা ফসফেট দরকার হবে। সেই ফসফেটটা কে দিচ্ছে? এই বিক্রিয়াতে এসে একটা এটিপি ভেঙে হয়ে গেছে কি? এডিপি। তাহলে ট্রাইফসফেট, ফসফেট কয়টা ছিল? 3টা, এখন আছে কয়টা? 2টা। তার মানে সে আলাদা করে দিল কয়টা ফসফেট? একটা ফসফেট। ওই ফসফেটটা যখন গ্লুকোজের সাথে জোড়া লেগে যাবে তখন তাকে আমরা কি বলবো? গ্লুকোজ বলবো না, বলতে আমরা তাকে কি বলবো? গ্লুকোজ 6-বিসফসফেট। এই যে প্রক্রিয়া, যখন এই ধরনের কোনো কিছু যুক্ত হলে তাকে বলা হয় কাইনেজ এনজাইম। এই বিক্রিয়াতে কোন এনজাইম কাজ করবে?
কাইনেজ। কার্বন কয়টা? 6টা, এজন্য তাকে বলা হয় হেক্সোকাইনেজ। তাহলে এই বিক্রিয়াতে এনজাইম হিসেবে কাজ করছে হেক্সোকাইনেজ, এবং গ্লুকোজ 6 ফসফেট কেন হয়ে গেল? কারণ একটা এটিপি ভেঙে তাকে একটা ফসফেট দিয়ে দিল। এখন এই গ্লুকোজ 6 ফসফেটটা হয়ে যাবে ফ্রুক্টোজ 6 ফসফেট। আমরা জানি তারা হচ্ছে কি, তারা দুইজন পরস্পর, গ্লুকোজ আর ফ্রুক্টোজ কোষ রসায়ন অধ্যায়ে বলা আছে তারা হচ্ছে পরস্পর সমাণু। তার মানে এই জায়গাতে যে এনজাইমটা খরচ হবে, যে এনজাইমটা কাজ করবে, খরচ হবে না, দুঃখিত, যে এনজাইমটা কাজ করবে তাকে বলা হয় আইসোমারেজ, কারণ তারা পরস্পর আইসোমার। তাহলে গ্লুকোজকে আমি তার আইসোমারেজ পদ্ধতিতে বললাম, যে এনজাইমের মাধ্যমে তাকে বলা হবে কি? আইসোমারেজ। একইভাবে ফ্রুক্টোজ 6 20 ফসফেট, তাহলে ফসফেট কয়টা ছিল? একটা। এখানে ফ্রুক্টোজ 1 6 20 ফসফেট। 20 মানে কি? 20 বা বাই মানে হচ্ছে 2। সবাই মনে রাখবো 20 অথবা বাই, এই দুইটা কথা মনে হচ্ছে 2। তাহলে 20 ফসফেট মানে হচ্ছে ফসফেট কয়টা? 2টা। আমার কাছে ফসফেট কয়টা ছিল? একটা ছিল। তার মানে আমার একটা ফসফেট লাগবে। তাহলে যখন এই ফসফেটের দরকার হবে অবশ্যই সেটা কেউ না কেউ দিবে, এবং সেই দেয়ার লোকটার নাম কি? এটিপি। তাহলে এই জায়গায় তো একটা এটিপি আসবে, এসে ভেঙে যাবে, ভেঙে এডিপি এবং হয়ে যাবে ফসফেট। তাহলে এই ফসফেট এখানে যুক্ত হয়ে ফ্রুক্টোজটা একটা ফসফেট ছিল, হয়ে গেল 2টা ফসফেট। এজন্য ফ্রুক্টোজ 1 ফসফেট থেকে হয়ে গেছে কি? ফ্রুক্টোজ 1 6 20 ফসফেট। এখন বিষয় হচ্ছে যে এই যে ফ্রুক্টোজ 20 ফসফেট, আমরা বলেছিলাম যখনই কোনো ফসফেট যুক্ত হবে এনজাইমের নাম হবে কি? কাইনেজ। তার মানে এই জায়গা তো যে এনজাইমটা তার নাম হবে কি? কাইনেজ। কাইনেজ। তাহলে ফ্রুক্টোজের উপরে কাজ করছে, তার মানে, এবং ফসফেট যুক্ত ফ্রুক্টোজের উপরে কাজ করছে, তার মানে হচ্ছে এক নাম হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ। ফসফোফ্রুক্টোকাইনেজ। তাহলে প্রথমে গ্লুকোজ, তারপর হেক্সোকাইনেজের উপস্থিতিতে এটিপি ভেঙে যখন ফসফেট দিবে তখন হয়ে যাবে গ্লুকোজ 6 ফসফেট। তখন আইসোমারেজ এনজাইম এসে ফ্রুক্টোজকে বানিয়ে দেবে গ্লুকোজকে বানিয়ে দেবে ফ্রুক্টোজ, এবং ফ্রুক্টোজ এনজাইমটা ফ্রুক্টোজ যৌগটা ফ্রুক্টোকাইনেজ এনজাইমের উপস্থিতিতে হয়ে যাবে ফ্রুক্টোজ 20 ফসফেট, এবং এই যে অতিরিক্ত ফসফেট সেটা দিবে হচ্ছে কি? এটিপি। আমরা যে প্রথম চারটা ধাপ, চারটা তাহলে খেয়াল করে দেখো, ইতিমধ্যে আমার কোষে বিদ্যমান 2টা এটিপি কি হয়ে গেছে? খরচ হয়ে গেছে। এখন এই ফ্রুক্টোজ 1 6 যে 20 ফসফেট সেটা দুই ভাগে বিভক্ত হতে পারে, সেটা হচ্ছে দুই ভাগে বিভক্ত হতে পারে। আমরা খেয়াল করে দেখি, 3 ফসফোগ্লিসারালডিহাইড, লেখা না দেখা গেলে কমেন্ট করবেন সবাই। লেখা হচ্ছে না। 3 ফসফোগ্লিসারালডিহাইড, এটার একটা সমান তৈরি হতে পারে, এটাকে বলা হয় ডাইহাইড্রোক্সিএসিটোন ফসফেট। এটা লিখে লিখে পড়াচ্ছি কারণ হচ্ছে অসংখ্যবার পরীক্ষায় এসেছে এবং পরীক্ষা সামনেও আসবে, এবং যদি কেউ বায়োকেমিস্ট্রি, ফার্মাসি কিংবা প্রাণী জুলজি, বোটানি, তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যে কোনো ধরনের বায়োলজিক্যাল সাবজেক্ট যদি পড়াশোনা করে তাহলে বিশ্ববিদ্যালয়ে অবশ্যই এবং অবশ্যই লাইফ সায়েন্স পরীক্ষা পড়াশোনা করতে হবে। তো যদি আমরা আগে থেকে ভালো করে পড়ে নেই তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় জীবনটা সহজ হবে। তাহলে এখন এই জায়গাতে ফসফোগ্লিসারালডিহাইড, তাহলে আমরা কি তৈরি করছি? অ্যালডিহাইড তৈরি করছি একটা, আর এটা কি হচ্ছে এসিটোন, মানে আমরা একটা কিটোন তৈরি করছি। বিষয় হচ্ছে যে এই যেহেতু আমি অ্যালডিহাইড তৈরি করছি, এইজন্য এই জায়গাতে যে এনজাইমটা থাকবে সেটা কি হবে? অ্যালডোলেজ। কি এনজাইম থাকবে? অ্যালডোলেজ এনজাইম। এখন বিষয় হচ্ছে যে এই যে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখানে ফ্রুক্টোজ 1 ফসফেট একটা যৌগ ছিল, এখানে কেন দুইটা যৌগ হলো? কারণ হচ্ছে এই যে এতক্ষণ আমরা দেখেছি গ্লুকোজ বলি, গ্লুকোজের কার্বন কয়টা? 6টা। এইখানে গ্লুকোজ 1 6 20 ফসফেট, কার্বন কয়টা? 6টা। ফ্রুক্টোজ কার্বন কয়টা? 6টা। ফ্রুক্টোজ 1 6 20 ফসফেট, কার্বন কয়টা? 6টা। কিন্তু এই 6 কার্বন বিশিষ্ট যৌগটা ভেঙে দুই ভাগে ভাগ হয়ে যাওয়ায় এই ফসফোগ্লিসারালডিহাইডের কার্বন কয়টা? 3টা। এই ডাইহাইড্রোজের কার্বন কয়টা? 3টা। তাহলে 3 3 যোগ করলে কত হয়? 6। তাহলে একটা 6 কার্বন বিশিষ্ট ফ্রুক্টোজ 1 6 20 ফসফেট ভেঙে তৈরি হয়ে যাবে 3 কার্বন বিশিষ্ট দুইটা যৌগ। কোন কোন ক্ষেত্রে হবে ফসফোগ্লিসারালডিহাইড, কোন কোন ক্ষেত্রে হবে কি? ডাইহাইড্রোক্সিএসিটোন ফসফেট। এখনকার জায়গাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন কি হবে? পরবর্তী ধাপগুলোতে যেটা হবে, এই যে সেও বিক্রিয়া করতে পারে, সেও বিক্রিয়া করতে পারে। তো আমরা বইয়ের মতো করে চিন্তা করলাম সেই বিক্রিয়া করছে।
সে যদি বিক্রিয়া করে তার বিক্রিয়া করে দেখা যাবে কি সে হচ্ছে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে। কি তৈরি করবে? 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডটা ভেঙে যাবে, ভেঙে বিক্রিয়া করবে, বিক্রিয়া তৈরি করবে কি 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। লিখে নিচ্ছি একেবারে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডটা বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে কি 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড ভেঙে বিক্রিয়া করবে, বিক্রিয়া তৈরি করবে ফসফিনল পাইরুভিক অ্যাসিড। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, এই ফসফিনল পাইরুভিক অ্যাসিডটা বিক্রিয়া করবে, করে তৈরি করবে কি জাস্ট পাইরুভিক অ্যাসিড, শুধুমাত্র পাইরুভিক অ্যাসিড। আমি লাল দাগ দিয়ে দিচ্ছি এই জায়গাটাকে। অবশ্যই এটা 3 কার্বন, এটাও 3 কার্বন, এটাও 3 কার্বন, 3 কার্বন এবং 3 কার্বন। এই পাইরুভিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন। এইখান থেকেও পাইরুভিক অ্যাসিড তৈরি হবে একটি, এখান থেকেও তৈরি হবে কয়টি? একটি। এখন বিষয় হচ্ছে যে এই যে প্রথম ধাপে কি হবে? একটা NAD, আমরা NAD কি আমরা একটু করে দেখব। NAD তৈরি হয়ে যাবে NADH+H+, এবং এই জায়গাতে একটা ফসফেটও আসবে। কি আসবে? একটা ফসফেট। আমরা স্পষ্ট করে লিখি আরেকবার, যদি স্পষ্ট করে লিখতে চাই, এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াতে কে আসবে? একটা NAD আসবে, একটা ফসফেট আসবে। এই NADটা হয়ে যাবে NADH+H+। ঠিক আছে? এখন এই জায়গাতে যে এনজাইমটা ব্যবহৃত হবে সেই এনজাইমটার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেজ। কি এনজাইম? ডিহাইড্রোজিনেজ। পুরোপুরি নাম লিখছি না, শুধুমাত্র ডিহাইড্রোজিনেজ লিখছি। তার নাম হচ্ছে ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেজ। ডিহাইড্রোজিনেজ। তারপর দ্বিতীয় ধাপ হচ্ছে কি এই জায়গাতে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এই জায়গাতে কি হবে? এই জায়গাতে হচ্ছে একটা ADP সাথে হয়ে যাবে একটা ADP। তাহলে একটা ADP ডাইফসফেট হয়ে যাবে ATP। কিভাবে? একটা ফসফেট যুক্ত হবে। কোথায় যুক্ত হবে সেটা আমি সেটা দেখাবো, স্পষ্ট দেখাবো। যেহেতু ফসফেটের বিক্রিয়া, অবশ্যই এনজাইমের নাম হবে কি কাইনেজ। ফসফেট যেহেতু আছে, নাম হচ্ছে কাইনেজ। এরপর হচ্ছে অবশ্যই এর নাম হচ্ছে মিউটেজ। এই জায়গাতে যে এনজাইম, সেই এনজাইমের নাম হচ্ছে মিউটেজ। তারপরে এই জায়গার নাম হচ্ছে ইনলেজ এনজাইম, সর্বশেষ ইনলেজ এনজাইম। এবং ইনলেজ এনজাইম এই জায়গাতে একটা পানি ক্রস হয়ে যাবে। এবং পাইরুভিক অ্যাসিড যে এনজাইম, তার নাম হচ্ছে কাইনেজ। পাইরুভিক অ্যাসিড কেন কাইনেজ তা বলছি। তো খুব গুরুত্বপূর্ণ জায়গা, আমরা অবশ্যই ব্যাখ্যায় যাব। এখন আমরা আবার টোটাল আলোচনা শুরু করছি। বিষয় হচ্ছে তাহলে আমার ফ্রুক্টোজ 1,6 যে বিসফসফেট ছিল, 2 ফসফেট যুক্ত একটা ফ্রুক্টোজ অণু ছিল, যার মধ্যে কার্বন কয়টা? 6টা। 2 ফসফেট নিয়ে এসে ভেঙে হয়ে গেল 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং 3 কার্বন বিশিষ্ট ডাইহাইড্রোক্সিএসিটোন ফসফেট। বিষয় হচ্ছে এই যে প্রক্রিয়াটা মনে না থাকার কারণ হচ্ছে এত এনজাইম দেখলে ছেলেবেলে ভয় পেয়ে যায়, এত বিক্রিয়া দেখলে ছেলেবেলে ভয় পেয়ে যায়। কিন্তু খুব সহজ যদি আমরা বের করতে পারি বা জানতে পারি যে এই এনজাইমগুলোর মানে কি, কেমন এনজাইম আছে, বা এই যৌগগুলো কি রকম দেখতে, বা এই যৌগগুলোর নাম থেকে যদি বের করতে পারি তারা কি রকম, তাহলে খুব সহজে মনে রাখা যায়। তো বিষয় হচ্ছে যে কেন এনজাইম লাগবে, মনে রাখতে হবে যে বায়োলজিক্যাল বডির কোনো রাসায়নিক বিক্রিয়া এনজাইম ছাড়া ঘটবে না। আবার বলতেছি, কোনো একটা বায়োলজিক্যাল বডি যদি থেকে থাকে, কোনো একটা জৈবিক প্রক্রিয়া, কোনো বিক্রিয়া, সেটা এনজাইম ছাড়া হবে না। আমরা খেয়াল করতে হবে প্রত্যেকটা বিক্রিয়ার ধাপে ধাপে অবশ্যই একটা করে এনজাইম লাগছে। আমরা একটু পূর্বে দেখি যখনই ফসফেট দিবে অথবা ফসফেট নিবে তখন কি হচ্ছে, তার নাম হচ্ছে কাইনেজ। বিষয় হচ্ছে যে এই ফসফোগ্লিসারালডিহাইড, অ্যালডিহাইড গ্রুপ মানে হচ্ছে CHO থাকে, আমরা জানি সবাই অ্যালডিহাইড মানে হচ্ছে CHO থাকে। তো 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে লেখা আছে ডিহাইড্রোজিনেজ হয়ে যাবে, একটা এনজাইম আসবে ডিহাইড্রোজিনেজ। ডিহাইড্রোজিনেজ মানে হচ্ছে হাইড্রোজেন গ্রুপ যে নিয়ে যায়, ডিহাইড্রোজিনেজ, হাইড্রোজিনেজ। ডিডি মানে হচ্ছে নিয়ে কেটে ফেলা, বাদ দিয়ে দেওয়া। হাইড্রো মানে হচ্ছে কি হাইড্রোজেন গ্রুপ বা OH গ্রুপ বাদ দিয়ে দেওয়া।
তো বিষয় হচ্ছে এই যে হাইড্রোজেন গ্রুপ বাদ দিয়ে দিবে, তার মানে কি এই ফসফোগ্লিসালডিহাইড থেকে এই এনজাইমের সাথে হাইড্রোজেন টান দিয়ে নিয়ে চলে যাবে। তো নিয়ে চলে গেলে তখন সে হয়ে যাবে কি অ্যাসিড হয়ে যাবে সরাসরি, তখন সে কি হয়ে যাবে অ্যাসিড। অ্যাকচুয়ালি বইয়ে অ্যাসিড লিখলো সে অ্যাসিড না হয় সেটা আয়ন হিসেবে থাকে, আমরা অ্যাসিড পড়ছি। তাহলে 1 3 20 ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়ে যাবে। দুইটা খেয়াল করি আমরা জিনিস, তাহলে এই NAD আমরা যে NAD আছে এই NAD প্লাস যখন NADH প্লাস হতে হয়, NADH প্লাস H প্লাস হতে হয় তখন তার সাথে যুক্ত হতে হবে দুইটা ইলেকট্রন যুক্ত হয় এবং একটা প্রোটন যুক্ত হয়। তাহলে একটা NAD প্লাস যখন একটা NADH প্লাস H প্লাস হবে তাহলে তার কি করতে হয় দুইটা ইলেকট্রন গ্রহণ করতে হয় এবং একটা H প্লাস গ্রহণ করতে হয়। তার মানে এই NADH প্লাস জিনিসের একটা মুখ্য ভূমিকা আছে, সে কি হিসেবে কাজ করে বসে, সে ইলেকট্রনের বাহক হিসেবে কাজ করে, সে ইলেকট্রন নিয়ে এক জায়গায় চলাফেরা করতে পারে। কথা বুঝতে পারলাম? তাহলে এই জায়গাতে যখন আমি হাইড্রোজেন গ্রুপটাকে আলাদা করে দিলাম, তাহলে দেখি ওই NAD এর সাথে ইলেকট্রন সহ একটা হাইড্রোজেন দিলে সে কি হয়ে যাবে NADH প্লাস। তার মানে এই ঠিক এই বিক্রিয়াতে এই এনজাইমটা যখন অ্যালডিহাইড থেকে হাইড্রোজেন নিয়ে নিল তখন NAD কে সে দিয়ে দিল এবং সেটা হয়ে গেল কি NADH। এবং NAD আসার সময় একটা ফসফেট নিয়ে আসছিল, তার মধ্যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাহলে ফসফেট কয়টা ছিল 3 নাম্বার কার্বনে একটা ফসফেট ছিল, সে যখন আরেকটা ফসফেট দিয়ে দিবে তখন হয়ে যাবে 1 3 20 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 20 ফসফো আমরা একটু আগে বলেছি 20 মানে কি 2, তাহলে ওই যে ফসফেট নিয়ে আসলো সে পুনরায় যুক্ত হবে, তাহলে তার মধ্যে ফসফেট কয়টা এখন দুইটা, 1 নাম্বার কার্বনে একটা 3 নাম্বার কার্বনে আরেকটা। তাহলে এই 3 ফসফোগ্লিসারিডিহাইডটা একটা হাইড্রোজেন চলে যাওয়ায় দিয়ে দিবে NAD কে, পেয়ে গেলাম NADH এবং 1 3 20 ফসফোগ্লিসারিক হয়ে যাবে কারণ অলরেডি সে একটা ফসফেট পেয়েছে। এখন এই 1 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডের কারণ বিশিষ্ট সে কাইনেজ এনজাইম, আমরা অলরেডি বলেছি যে কাইনেজ এনজাইম আসলে হয় সে ফসফেট দিবে না হয় সে ফসফেট নিবে। কারণ বিষয় হচ্ছে এই যখন সে কাইনেজ এনজাইমটা আসলো সে দেখতেছে যে তার মধ্যে দুইটা ফসফেট আছে, তো তার ভাই তার তো দুইটা ফসফেট দরকার নাই, তো সে কি করলো তার একটা ফসফেট নিয়ে নিল। আবার নিয়ে নেওয়ার কারণে আমার এই জায়গাতে কে ছিল ADP ছিল, ADP মানে কি অ্যাডেনোসিন ডাইফসফেট, ডাই মানে কি ফসফেট কয়টা দুইটা, কিন্তু আমার বডি কি ডাইফসফেট দিয়ে কাজ করে না ট্রাইফসফেট দিয়ে কাজ করে, ট্রাই দিয়ে কাজ করে। তার মানে এই 1 3 20 ফসফেট থেকে যখন একটা ফসফেট কাইনেজ এনজাইমের মাধ্যমে কেটে নিয়ে নিব, নিয়ে আমি ADP কে দিয়ে দিব, দিয়ে দিলে সে হয়ে যাবে কি ATP। এতক্ষণে আমরা যে একটা ATP তৈরি করতে পারলাম। তাহলে এই যে ATP তৈরি করলাম কোন প্রক্রিয়ার মাধ্যমে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। আমি ক্লাসের শুরুতে বলেছিলাম যে ATP তৈরির মধ্যে একটা প্রক্রিয়া হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া, এই যে ATP তৈরি করলাম। এখন তাহলে ঠিক 1 3 20 ফসফোগ্লিসারিক অ্যাসিডের একটা ফসফেট দিয়ে আমি ATP কে দিয়ে ATP বানাই ফেলছি, তাহলে ফসফেট থাকবে কয়টা একটা, এইজন্য এই জায়গাতে কি লেখা আছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, একটা ফসফেট কমে গেছে। এখন আছে মিউটেস। কেন মিউটেশন মানে কি, আমরা জানি মিউটেশন মানে হচ্ছে চেঞ্জ করে ফেলা, কোনো কিছুকে চেঞ্জ করাকে মিউটেশন বলা হয়। আর যদি বিজ্ঞানে বলা হয় মিউটেশন মানে হচ্ছে যদি আমরা কোনো DNA কে চেঞ্জ করে দেই। এই জায়গাতে তাহলে দেখেন 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড আমি লিখতেছি 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, মানে কি মানে হচ্ছে এই ফসফেটটা ছিল এখানে কত নম্বরে 3 নম্বরে, আমি তাহলে এই এনজাইমটা আইসা তাহলে ধাক্কা দিয়ে চেঞ্জ করে দেব, চেঞ্জ করে কি করলো 3 নাম্বার থেকে ধাক্কা দিয়ে ফসফেটের পাঠাতে কত নম্বরে 2 নম্বরে, যেহেতু চেঞ্জ করে দিয়েছে এজন্য এটার নাম হচ্ছে কি মিউটেজ এনজাইম। কথা বোঝা গেল? এখন এই 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড যে এনজাইমটা যে যৌগটা সেই যৌগটাকে ইনলেস এনজাইম আসবে, এসে এখান থেকে পানি সহ ধাক্কা দিয়ে বের করে দিবে, বের করে দেওয়ার কারণে এখান থেকে অনেক কিছু ফসফেট সহ অনেক কিছু চলে যাবে এবং সেই জায়গাতে হবে কি ফসফোরিল পাইরুভিক অ্যাসিড। কি তৈরি হবে ফসফোরিল পাইরুভিক অ্যাসিড। এবং এই ফসফোরিল পাইরুভিক অ্যাসিডটা থেকে আরো বিশিষ্ট, তাহলে এখানে ফসফেট আছে কি নাই অবশ্যই আছে। এই ফসফোরিল পাইরুভিক অ্যাসিডটা যখন তৈরি হবে এই 2 নাম্বার ফসফেটটা যুক্ত হয়ে যাবে, এজন্য আমাকে আলাদা বলতে হবে না যে সেটা কোথায় আছে। ফসফোরিল পাইরুভিক অ্যাসিডটা যখন কাইনেজ আসবে বোঝা যাচ্ছে কাইনেজ আসা মানে এই ফসফেটটা নিয়ে যাবে, তাহলে এই কাইনেজ এনজাইম এসে এখানে কি করবে এই জায়গাতে যে ফসফোরিলের মধ্যে যে ফসফোরিল পাইরুভিক অ্যাসিড যে ফসফেট গ্রুপটা ছিল সেটাকে দিয়ে দিবে, কাকে দিয়ে দিবে ADP কে দিয়ে দিবে, তখন ADP হয়ে যাবে কি ATP। তাহলে যখন ফসফোরিল পাইরুভিক থেকে ফসফেট চলে যাবে তাহলে সে কি থাকবে খালি পাইরুভিক, এজন্য এই জায়গাতে কি তৈরি হলো শুধুমাত্র পাইরুভিক অ্যাসিড। আশা করি সবাই বুঝতে পেরেছি। তাহলে খেয়াল করে দেখি এই যে টোটাল প্রক্রিয়াটা আমরা যদি খেয়াল করে দেখি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে একটা ATP খরচ হলো আর একটা ATP খরচ হলো, কয়টা ATP দুইটা ATP। এখন এই জায়গাতে এইরকম চক্রকে একটা করে দিতে হবে দুইটা, এদিকে একটা ওইদিকে আরেকটা দুইটা, তাহলে এই দুইটা হলে NADH এদিকে একটা ওইদিকে আরেকটা, তাহলে দুইটা NADH প্লাস তৈরি হবে, একটা ATP দুইটা ATP এদিকে দুইটা দুইটা, কয়টা হলো চারটা, তাহলে চারটা ATP এবং দুইটা NADH প্লাস
তৈরি হবে, দুইটা এটিপি খরচ হবে। তাহলে টোটাল এটিপি কয়টা তৈরি হলো? দুইটা, আর একটা NADH+। এই হিসাবগুলো আমরা একটু পরে করব। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এখন কমেন্টে দেখি যদি আমার কোনো কথা কেউ বুঝে না থাকেন, আমরা কমেন্টে চেক করি যে কেউ কিছু বুঝেছেন কিনা। আর অবশ্যই সবাই ভিডিও দেখার পাশাপাশি ইউটিউবে ভিডিওটি আপলোড দেওয়া হবে এবং ইউটিউবের চ্যানেল লিংক দেওয়া আছে কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দু ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে নেবেন। এখানে নাম লেখা আছে কেন্দ্রবিন্দু একাডেমিক কেয়ার। বিষয় হচ্ছে সবাই যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এখানে আমাদের ছোট ভাই, খুব কাছের ছোট ভাই নিয়ামত আছে, নিয়ামত বলতেছে ওর নাম বলতে। তারপর অনেকে আছে, খাদিজা আক্তার, তারপর একজন আব্দুল্লাহ মাহমুদ বলছে যে মাথার উপরে চলে যাচ্ছে। তো মাথার উপরে চলে যায় তাহলে আমাকে বলতে হবে কোন টপিকে মাথার উপরে চলে যাচ্ছে। তারপরে আমাদের কেন্দ্রবিন্দুর সত্য রয়েছে, মারজান আক্তার আছে, খাদিজা আক্তার আছে, তারপর হচ্ছে তারপর এই হচ্ছে কথা। তো আমরা এখন শেষবারের মতো খুবই ইম্পর্টেন্ট বিষয় গ্লাইকোলাইসিস। তো আমরা শেষবারের মতো এই গ্লাইকোলাইসিস টপিকে চেষ্টা করব যে আবার রিপিট করার, আবার হচ্ছে বিষয়টাকে খুব ভালো করে বোঝানোর। তো বিষয় হচ্ছে যে আমরা যদি বুঝাইতে চাই তাহলে আমরা আবার শুরু করছি, একটানা বোঝাবো, সবাই খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে কি বলছি। বিষয় হচ্ছে যে গ্লাইকোলাইসিস, আমরা বলছি যে আমি যখন গ্লুকোজটাকে ভাঙবো, গ্লুকোজ আমি খাবার খেয়ে আসলাম, খাবার খেয়ে আসলে খাবারটা গ্লুকোজ হিসেবে আমার পরিপাক তন্ত্রের মাধ্যমে আমার কোষে কোষে গেল। তো কোষে কোষে যখন গেল, প্রথমে কোষে যায় না, প্রথমে যকৃতে যায়, যকৃতে জমা করে আমরা, জমা করার পর ধাপে ধাপে যকৃত থেকে আমরা ভেঙে ভেঙে পাঠাচ্ছি কোষে। তো কোষে যখন গেল, কোষ ওটাকে ভেঙে শক্তি অর্জন করা শুরু করবে। তো শক্তি গ্রহণ করার যে মাধ্যম, শক্তি বানাবে সে কি হিসেবে? এটিপি হিসেবে। তো এই এটিপি বানানোর প্রথম যে ধাপ, অক্সিজেনের কোষে যদি বানাতে চায়, আমরা যেটা করি অ্যাকচুয়ালি, আমরা শ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, এই অক্সিজেন গ্রহণ করার যে প্রথম অক্সিজেনের মাধ্যমে এটিপি তৈরি করার প্রথম প্রক্রিয়া, সেটা নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। সেটা কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়। এই সাইটোপ্লাজমে যে হয়, সে কি করছে খেয়াল করে দেখি। প্রথমে যে গ্লুকোজটা ছিল, সেই গ্লুকোজ সাইটোপ্লাজমে বিদ্যমান এনজাইমের মাধ্যমে, এই হেক্সোকাইনেজ এনজাইমের মাধ্যমে বিক্রিয়া করে। কাইনেজ আছে মানে সেখানে ফসফেটেটেড কাজ। তো এই কাইনেজ কি করবে? একটা ফসফেট নিয়ে আসবে চুরি করে, কার থেকে? এটিপি থেকে চুরি করে নিয়ে এসে গ্লুকোজকে দিয়ে দিবে। তো গ্লুকোজকে দিয়ে দিলে গ্লুকোজের সাথে একটা ফসফেট যুক্ত হয়ে গেল, তখন তাকে নাম দিলাম গ্লুকোজ 6 ফসফেট। তখন এই এটিপি হাই হাই বলতে বলতে সে এডিপি হয়ে গেল, কারণ তার কাছে তিনটা ফসফেট ছিল, এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, হয়ে গেল সে এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট। তখন এই গ্লুকোজ 6 ফসফেটটা হচ্ছে আইসোমারেজ এনজাইমের মাধ্যমে আইসোমার, তারপর আরেকটা আইসোমার, তাহলে একটা ভাই আছে, সেই ভাই রূপান্তরিত হলো, তাকে বলা হয় ফ্রুক্টোজ ট্রাইফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেটটা ফ্রুক্টোজ কাইনেজ, আবার কাইনেজ আসছে, তার মানে সে হচ্ছে কি করবে? এখন একটা এটিপি থেকে চুরি করবে আরেকটা ফসফেট, ফসফেট চুরি করে ফসফেট, অলরেডি ফ্রুক্টোজের ফসফেট ছিল একটা, কাইনেজ এসে আরেকটা ফসফেট দিয়ে দিল, তখন হয়ে গেল কয়টা? দুইটা। এজন্য ফ্রুক্টোজ 1 6 20 ফসফেট। ফ্রুক্টোজের 1 নাম্বার কার্বনে একটা ফসফেট, 6 নাম্বার কার্বনে আরেকটা ফসফেট। তাহলে আমি অলরেডি কয়টা এটিপি ক্রস করে ফেললাম? দুইটা এটিপি। প্রশ্ন আসতে পারে যে এটিপিগুলো পড়ে আছে। বিষয় হচ্ছে আমাদের যে কোষীয় যে লিকুইড, আমাদের সাইটোপ্লাজম বলি, এক্সট্রাসেলুলার ফ্লুইড বলি, স্পেশালি আমাদের সাইটোপ্লাজমে অসংখ্য পরিমাণ এটিপি, এডিপি, এএমপি এগুলো বিদ্যমান। এগুলো বলা হয় নিউক্লিওটাইড বা নিউক্লিওসাইড। তো প্রচুর পরিমাণ নিউক্লিওটাইড পাওয়া যায়, কারণ এই নিউক্লিওটাইডগুলো ছাড়া আমাদের কোষীয় যে যোগাযোগ, কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া, সেগুলো ঘটানো সম্ভব না। এজন্য আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে অসংখ্য পরিমাণে এটিপি, জিটিপি, সিটিপি এই ধরনের জিনিসগুলো বিদ্যমান। সো এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই, কোথা থেকে আসছে এগুলো কোষে বিদ্যমান থাকে। এই ফ্রুক্টোজ 1 6 20 ফসফেট, যেটা 2 ফসফেট বিশিষ্ট 6 কার্বন বিশিষ্ট যে মনোস্যাকারাইড, সেটা বিক্রিয়ার মাধ্যমে চলে যাবে আরেকটা ধাপে। সেই ধাপে সে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, দুই ভাগে বিভক্ত হয়ে যায় অ্যালডোলেজ এনজাইমের মাধ্যমে। তখন সে 1 3 নাম্বার ফসফোগ্লিসারলডিহাইড উৎপন্ন করতে পারে, অথবা উৎপন্ন করতে পারে ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট। তাহলে এই 3 নাম্বার 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারলডিহাইড তৈরি করলে কি বিক্রিয়া হয়? একই রকম বিক্রিয়া হবে এখানেও। তো একটা বিক্রিয়া আমরা খেয়াল করি, এটাকে মাল্টিপ্লাই করলে আমরা এটা পেয়ে যাব। তো 3 ফসফোগ্লিসারলডিহাইড যে বস্তুটা আছে, সেটা ডিহাইড্রোজিনেজ, আমি একটুকে বলেছি ডিহাইড্রোজেন হাইড্রোজেন গ্রুপ নিয়ে যা চলে যাবে, তখন অ্যালডিহাইড থেকে হয়ে যাবে কি অ্যাসিড, এবং একটা ফসফেট চলে আসবে, বাহির থেকে যুক্ত হবে, এজন্য হয়ে যাবে 1 3 20 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর যে হাইড্রোজেনটা চলে গিয়েছিল, সেই হাইড্রোজেনটা সে NADH+ কে দিয়ে দিবে, দিয়ে দিলে সে হয়ে গেল কি NADH+। এখন বিষয় হচ্ছে এই 1 3 20 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই ফসফেট আছে কয়টা? দুইটা। সে মনে করতে আমার কথা দিলাম লাগবে না, আমি একটা ফসফেট দিয়ে দিতে পারবো।
তখন কাইনেজ এনজাইমকে একটা ফসফেট দিয়ে দিল, তখন কাইনেজ এবং এই ফসফেটটা নিয়ে কাকে দিয়ে দিল, এডিপি কে দিয়ে দিল। তখন এডিপি দুইটা ফসফেট ছিল, সে হয়ে গেল কি এটিপি। এই এটিপি একজন, এটিপি একজন, এটিপি আরেকজন, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা এটিপি। তো সে হয়ে গেল এটিপি। তাহলে আমি একটা এটিপি তৈরি করতে পারলাম। তাহলে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে মিউটেজ এনজাইম, তাহলে এই ফসফোগ্লিসারিক অ্যাসিডটা নিজেকে মিউটেশন করে, নিজেকে চেঞ্জ করে ফেললো, ধাক্কা দিয়ে 3 নাম্বার থেকে ফসফেটটাকে 2 নাম্বার কার্বনে পাঠিয়ে দিল। তারপর ইনলেস এনজাইম আসলো, এসে তার থেকে হাইড্রোজেন বাদ দিয়ে বাইর করে দিল, বাইর করে দেওয়ার ফলে সে হয়ে গেল ফসফিনল পাইরুভিক অ্যাসিড। এবং এই ফসফিনল পাইরুভিক অ্যাসিডটা কাইনেজের মাধ্যমে যে ফসফেটটা ছিল, সেই ফসফেটটা তাকে কাইনেজকে দিয়ে দিল। তখন কাইনেজ নে এই ফসফেটটা এটিপি কে দিয়ে দিল, তার কাছে ছিল ডাইফসফেট দুইটা ছিল, একটা পেশ হয়ে গেল কি এটিপি। তখন খালি পাইরুভিক অ্যাসিড বিদ্যমান থাকলো, এবং সেটা অবশ্যই কয় কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট। এরকম আরেকটা পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, 3 কার্বন থেকে কয় কার্বন, 6 কার্বন। মানে যে কয় কার্বন, 6 কার্বন। আমরা জানি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোনো কিছু বিমুক্ত নতুন করে তৈরি করা যায় না, নতুন কোনো কিছু ভেঙে নষ্ট করে দেওয়া যায় না, কোনো না কোনো জায়গাতে রূপান্তর করা যায়। তাহলে এই 6 কার্বন বিশিষ্ট 6টা কার্বন 3 কার্বন থেকে কার্বনে রূপান্তরিত হচ্ছে, কোনো কিছু কিন্তু নাই হয়ে যাচ্ছে না, এটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা যদি দেখি এদিকে এই জায়গাতে এটিপি এটিপি দুইটা, ঠিক এই জায়গাতে দুইটা এটিপি, টোটাল কয়টা এটিপি উৎপন্ন হলো, 4টা এটিপি। এদিকে একটা এনএডিএইচ, ঠিক এদিকে একটা বিক্রিয়া এরকম হবে, একটা এনএডিএইচ। তো কয়টা এনএডিএইচ, দুইটা এনএডিএইচ। আর এদিকে একটা এটিপি খরচ হলো, এদিকে একটা এটিপি খরচ হলো, কয়টা এটিপি, দুইটা এটিপি। এখানে বিক্রিয়া একটাই হবে। তাহলে বিক্রিয়ার ধাপ কয়টা হলো আমাদের, 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। এই 9টা স্টেপে আমাদের গ্লাইকোলাইজ প্রক্রিয়া সম্পন্ন হয়। আপনাদের প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা এখন বোর্ড বুঝে ফেলবো। প্রশ্ন হবে NADH+ কেন তৈরি হলো, সেটা উত্তর আমরা একটু পরে আপনাদেরকে দিব। পুরোটা ক্লাস মনোযোগ দিয়ে করতে থাকেন, অবশ্যই বুঝতে পারবেন। আমরা মুছে ফেলছি, আশা করি সবাই লিখে ফেলেছেন। এখন বিষয় হচ্ছে, তাহলে আমরা যদি চিন্তা করি শক্তি, কিসের শক্তি, কোন প্রক্রিয়ায়, গ্লাইকোলাইসিসের শক্তি কি পরিমাণ আসলো, দুইটা দিকে 4টা এটিপি তৈরি কয়টা আর খরচ কয়টা, এটা আমাদের জানতে হবে। 4টা এটিপি খরচ, তো তৈরি একটা, 2টা NADH+ তৈরি, খরচ হলো 2টা এটিপি। তাহলে মোট শক্তি কত, 4টা থেকে 2টা বাদ দিলে 2 এটিপি আর 2 NADH+, H+। এই হচ্ছে বিষয়। সব জায়গায় বলা থাকে যে 2টা NADH, একটা NADH+ H+ is equal to 3টা ATP। সব জায়গাতে বলে যে একটা NADH মানে 3টা ATP। কেন একটা NADH কে 3টা ATP বলা হয়? মুদ্রা কথা হচ্ছে যে একটা NADH এর মধ্যে যেই শক্তি লুকানো থাকে, সেই শক্তি দিয়ে আমি কয়টা ATP বানাতে পারবো, 3টা ATP বানাতে পারবো। কিভাবে বানাবো সেটা আমরা পরের টপিক, খুবই গুরুত্বপূর্ণ, অক্সিডেটিভ ফসফোরিলেশন, সেটা আমরা এখন আলোচনা করব না। আপাতত তাহলে গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়া, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে শক্তি তৈরি হলো 4টা, 2টা খরচ, তাহলে টোটাল সর্বশেষে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন মোট শক্তি হচ্ছে 2 এটিপি পরিমাণ এবং 2 NADH+ পরিমাণ। কেমন? এখন তাহলে আমরা দ্বিতীয় ধাপে যাব, যেটাকে বলা হয় পাইরুভিক অ্যাসিডের ভাঙন। কোথায় যাব? পাইরুভিক অ্যাসিডের ভাঙন। বিষয় হচ্ছে যে এই পাইরুভিক অ্যাসিডের ভাঙন যে কাজটা, এই পাইরুভিক অ্যাসিড ভাঙার আগে তাহলে আমরা দেখি পাইরুভিক অ্যাসিডের ভাঙন 2 নম্বর ধাপ। নাম হচ্ছে কি পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড ভাঙন। এখন বিষয় হচ্ছে যে পাইরুভিক অ্যাসিড যদি ভাঙতে চাই তাহলে আমাদের কি করতে হবে, কোন না কোন একটা জায়গাতে যে বিক্রিয়া করতে হবে। এই পাইরুভিক অ্যাসিড ভাঙন বিক্রিয়াটা হয় কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়া কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে। আচ্ছা, তো মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে বিক্রিয়াটা যে হয়, এই জায়গাতে কি হয়, প্রথমত হচ্ছে আমার যে পাইরুভিক অ্যাসিড ছিল, সেই পাইরুভিক অ্যাসিড আসে,
পাইরুভিক অ্যাসিড বিক্রিয়া করে তৈরি করে কি অ্যাসিটাইল কোএ, কি তৈরি করে অ্যাসিটাইল কোএ। এই কোএ কোথা থেকে আসলো, কারণ এই বিক্রিয়াতে একটা এনজাইম অংশগ্রহণ করেছিল, সেই এনজাইমের নাম হচ্ছে কোএনজাইম এ। এই কোএনজাইমে এসেছিল, কোএনজাইমের কারণে বিক্রিয়াটা হয়েছে এবং এই কোএনজাইমের থেকে এই জায়গাতে একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে, এই বিক্রিয়াতে একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে এবং তৈরি হবে একটা নতুন জিনিস, সেটা হচ্ছে একটা NAD+ থেকে তৈরি হবে NADH+, H+। তাহলে এরকম আমাদের কয়টা ছিল, এরকম পাইরুভিক অ্যাসিড আমরা কয়টা পেয়েছিলাম, পাইরুভিক অ্যাসিড থেকে দুটো। তার মানে কি এই পাইরুভিক অ্যাসিড প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিডটা তখন দুইটা পাইরুভিক অ্যাসিড থেকে দুইটা NADH+, H+ তৈরি হবে। মজার বিষয় হচ্ছে এই পাইরুভিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট ছিল, 3 কার্বন। তার মানে একটা কার্বন যেহেতু বের হয়ে চলে যাচ্ছে, তার মানে 3 কার্বন থেকে একটা কার্বন কি হিসেবে কমে যাবে, তার মানে অ্যাসিডের কোথা থেকে কার্বন কত হবে, এটা 2 কার্বন বিশিষ্ট। কথা বুঝতে পারলাম, এই হচ্ছে বিষয়। এখন আমরা আবার দেখি কমেন্টগুলো চেক করি কি অবস্থা। ও একদম বলছে ইশরাত জাহান বলছে আরেকটু বড় করে লিখতে হবে। আচ্ছা বড় করে লিখতে তাহলে, এর থেকে বড় করে লিখলে তো পুরো জায়গা শেষ হয়ে যায়, যাই হোক। আচ্ছা আর কেউ কোনো কমেন্ট করছে কিনা, আচ্ছা ঠিক আছে। তাহলে এই পাইরুভিক অ্যাসিডের সংকেত যদি কেউ জানতে চান তাহলে হচ্ছে যে CH2COO, তারপর হচ্ছে COOH থাকে, তারপর হচ্ছে COOH, এই হচ্ছে সংকেত। তো এখান থেকে CO গ্রুপটা বের হয়ে চলে যায় কার্বন ডাই হিসেবে, এর আর এই H চলে যায় NADH এ, তাহলে বাকি থেকে কোনটা, এটা তখন এটা হয়ে যায় কি অ্যাসিটাইল, সাথে যুক্ত হয় কে কোএ যুক্ত হয়, তখন সেটা কি হিসেবে থাকে, আর কেউ কিছু বলছে তখন এটা হচ্ছে অ্যাসিটাইল কোএ হিসেবে থাকে। তখন এই জায়গা থেকে তাহলে আমরা বলছি এই এক্সটা চলে যাবে কোথায়, NADH এ, C ডাবল ও চলে যাবে কার্বন ডাই তৈরিতে, তাহলে এখানে থাকবে কি CH3 C ডাবল ও আর হচ্ছে কি কোএ, এটার নাম হচ্ছে কি অ্যাসিটাইল কোএ। বিষয় হচ্ছে যে এই অ্যাসিটাইল কোএর মধ্যে এই কোএনজাইমটা কোথা থেকে আসলো, এই কোএনজাইম হচ্ছে সালফার যুক্ত একটা এনজাইম এবং এটা আমাদের ভিটামিন বি থেকে তৈরি হয়। আমরা যে জানি যে ভিটামিনের সঙ্গে হয়তো আপনারা পড়ে থাকবেন ভবিষ্যতে, যে ভিটামিন হচ্ছে এমন একটা যৌগ যে যৌগটা আমাদের বডি, আমাদের কোষে, আমাদের সারা শরীরের বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া ঘটার জন্য তারা মুখ্য ভূমিকা পালন করে। এই জন্য ভিটামিন খেতে হবে, যদি ভিটামিন না খায় বিক্রিয়াগুলো ঘটবে না। যদি অ্যাসিটাইল কোএ কোথা থেকে আসলো, ভিটামিন বি থেকে আসে মূলত। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি যে এই একটা পাইরুভিক অ্যাসিড হয়ে গেল একটা অ্যাসিটাইল কোএ, হওয়ার সময় সেই যে হাইড্রোজেনটা দিয়ে দিল, সেই হাইড্রোজেন পেয়ে হয়ে গেল কি একটা NAD থেকে কি তৈরি হলো, একটা NADH+। তো গ্লাইকোলাইজ প্রক্রিয়া শেষ হয় না, পাইরুভিক অ্যাসিড পেয়েছিলাম কয়টা, 2টা। তার মানে এই পাইরুভিক অ্যাসিড ভাঙবে কয়টা, 2টা। 2টা ভাঙানো হলে NAD একটা ভাঙলে যদি একটা NADH+ তৈরি হয়, তাহলে 2টা ভাঙলে কয়টা তৈরি হবে, 2টা। তাহলে পাইরুভিক অ্যাসিড ভাঙনের মাধ্যমে, বুঝতে পেলাম আমি, পাইরুভিক অ্যাসিডের ভাঙনের মাধ্যমে তাহলে এই পাইরুভিক অ্যাসিডের শক্তি 2 নাম্বার ধাপে শক্তি কয়টা, 2টা NADH+, H+। কোন ATP কি তৈরি হয়েছে এখানে, না কোন ATP তৈরি হয়নি। এখন বিষয় হচ্ছে আমরা আবার পরবর্তী ধাপে যাব, আরেকটু বড় আরেকটু এলাবোরেট ধাপ, সেটা একটু বিস্তারিত করব না যদিও। NADH+, H+, এই হচ্ছে 2টা NADH+। তাহলে গ্লাইকোলাইসে কি ছিল, গ্লাইকোলাইসে ছিল 2টা ATP, তারপর কি ছিল 2টা NADH+, এটা শুধুমাত্র 2টা NADH+। ওকে ফাইন, আমরা এখন এটা বুঝছি। এখন 3 নাম্বার ধাপকে কি বলা হয়, সাইট্রিক অ্যাসিড চক্র। কি বলা হয়, সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়। খাতায় লিখে রাখি, অথবা আরেকটা নাম আছে সেটা বলা হয় ক্রেবস চক্র। তাহলে আমরা শুরু করলাম ক্রেবস সাইকেল অথবা ক্রেবস চক্র। এই ক্রেবস চক্র আবিষ্কার করার জন্য একজন নোবেল পুরস্কার পেয়েছিলেন, তার নাম আমার মনে নাই। এটা হচ্ছে কত নাম্বার ধাপ, 3 নাম্বার ধাপ। এটা একটা বড় ধাপ। তাহলে এই ধাপে আমার অলরেডি কি ছিল, এই ধাপটাও আমাদের জানা উচিত। তাহলে গ্লাইকোলাইজ বেশি কোথায়, সাইটোপ্লাজমে, পাইরুভিক কোথায় হলো, সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইজ কি ঘটনাটা কি রকম, খেয়াল করে দেখেন, যদি আমরা তাকাই এই রকম যদি আমরা আরো রাখতে হবে, এরকম যদি মাইটোকন্ড্রিয়া হয়, তাহলে এই যে কোষ, এটাতে একটা কোষ হয়, কোষের এখানে কি হচ্ছিল, এখানে গ্লাইকোলাইজ প্রক্রিয়াটা হলো, হওয়ার পরে যে পাইরুভিক অ্যাসিডটা ছিল, পাইরুভিক অ্যাসিড সে দৌড় দিয়ে চলে গেল কোথায়, মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি আছে,
ম্যাট্রিক্স। ওই ম্যাট্রিক্সের মধ্যে পাইরুভেট এসিডটা ভেঙে তৈরি করলো কি এসিটাইল CoA। এখন ওই এসিটাইল CoA একটা চক্র শুরু করে দেবে, কিন্তু একটা চাকরিক বিক্রিয়াতে প্রবেশ করবে। ওই চাকরিক বিক্রিয়াটার নাম হচ্ছে কি ক্রেবস চক্র। তাহলে ক্রেবস চক্র কোথায় হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। তাহলে এটা আমরা লিখে দিচ্ছি কোথায় হয় মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। তাহলে যদি কোনো কমেন্ট থেকে আবার কমেন্ট চেক করি আমরা, কারণ যদি বুঝতে না পারি। ইতিমধ্যে 45 মিনিট। আচ্ছা, আমাদের পূর্ববর্তী ব্যাচের আর্জুন খান নীলা আছে, তারপর হচ্ছে মিশু আছে, ভালো, খুবই ভালো। আরেকজন বলছে লেখাপড়া যায় না, আমার লেখাপড়া সম্ভব না, তো ওই জন্য হয়তো ঝামেলা হচ্ছে। বারবার মুখে মুখে বলছি, যদি লেখা একেবারেই বোঝা না যায় তাহলে একটু ধারণা করে নিতে হবে, মুখে বললে সেটা স্মরণ করে নিতে হবে, পাশে বই রাখলে খুব ভালো হবে। আর এই তো নিয়ামুল হক, আচ্ছা, জিয়ান চৌধুরী অপো, তারপর আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে একজন বলেছেন আব্দুল্লাহ মাহমুদ স্যার হ্যান্স অ্যাডলফ ক্রেবস। আচ্ছা ঠিক আছে। তো বিষয় হচ্ছে ক্রেবসের নামই হচ্ছে ক্রেবস চক্রটা হয়েছে। এখন বিষয় হচ্ছে যে ক্রেবস চক্রে তাহলে কে প্রবেশ করবে? এসিটাইল CoA ক্রেবস চক্রে প্রবেশ করবে। তো ক্রেবস চক্রে যখন এসিটাইল CoA প্রবেশ করবে তখন এটা আমরা একটু দ্রুত করার চেষ্টা করব। যদি দ্রুত করতে চাই তাহলে এসিটাইল CoA বিক্রিয়া করবে কার সাথে? আমাদের সাইট্রিক অ্যাসিড, আমাদের হচ্ছে কি বলে এটাকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বিক্রিয়া করবে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বিক্রিয়া করে তৈরি করবে কি সাইট্রিক অ্যাসিড। মজার বিষয় হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে কার্বন হচ্ছে 4টা। আমরা একটু আগে দেখে আসছি যে এসিটাইল CoA এর কার্বন হচ্ছে 2টা, তাহলে 2টা আর 4টা মিলে তৈরি হবে কয় কার্বন সাইট্রিক অ্যাসিড? 6 কার্বনের সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। তারপরে এই সাইট্রিক থেকে হবে আইসোসাইট্রিক অ্যাসিড। আমি আবার বলবো মুখে মুখে আইসোসাইট্রিক অ্যাসিড। আইসোসাইট্রিক অ্যাসিড আবার ভেঙে যাবে, ভেঙে তৈরি করবে হচ্ছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। এই আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড ভেঙে যাবে, ভেঙে তৈরি করবে হচ্ছে সাকসিনাল CoA। সাকসিনাল CoA ভেঙে যাবে, ভেঙে তৈরি করবে সাকসিনিক অ্যাসিড। CoA টা চলে যাবে, কোএনজাইম এটা চলে যাবে। এই প্রক্রিয়াটা খুবই এলাবোরেট। সাকসিনিক অ্যাসিড ফিউমারিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড তৈরি করবে হচ্ছে ফিউমারিক অ্যাসিড। এটা তৈরি করবে হচ্ছে ম্যালিক অ্যাসিড, এবং এই ম্যালিক অ্যাসিডটা আবার হয়ে যাবে কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। চক্র চলতে থাকবে। এখন বিষয় হচ্ছে এই যে চক্র চলতে থাকবে, এই চক্রের মধ্যে যে ঘটনাটা ঘটবে তা আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড যখন তৈরি হবে তখন আমি এনজাইমগুলোর নাম আর বিস্তারিত লিখবো না, এখন থেকে অনেক বড় হয়ে যাবে, তাহলে নিজেরা পড়লেই বুঝবেন আগের মতো করে। নামের সাথে প্রক্রিয়া মিল থাকবে। এখানে আরেকটা NAD থেকে NADH+ তৈরি হবে। এখান থেকে বোঝা যাচ্ছে CoA ছিল, এখানে CoA নাই, তার মানে CoA এনজাইমটা বের হয়ে চলে যাবে। তারপর হচ্ছে এখান থেকে কি হবে? একটা ADP থেকে একটা ATP তৈরি হবে। এই হচ্ছে বিষয়। এখন বিষয় হচ্ছে সাকসিনিক থেকে যদি আমরা ফিউমারিকে যাই, একটা FADH থেকে একটা FAD থেকে FADH+ তৈরি হবে। PFAD কি, এই NAD কি, সবগুলো আমরা ধীরে ধীরে বুঝবো, ধাপে ধাপে বুঝবো। তারপর হচ্ছে এই জায়গাতে আমাদের একটা ADP থেকে হয়ে যাবে ATP, আর ম্যালিক অ্যাসিডের জায়গা থেকে একটা NAD+ হয়ে যাবে NADH+। এই হচ্ছে টোটাল বিক্রিয়া। ফিউমারিক থেকে ম্যালিক না, সরি, হচ্ছে হবে ম্যালিক থেকে অক্সালোতে যাওয়ার সময় একটা NAD+ হয়ে যাবে NADH+। বিষয় হচ্ছে এখন মুদ্রা কথায় আসে যে এত NAD এত
কাহিনী কারণ কি? কারণ হইতেছে যে ধরেন বিষয় হচ্ছে কি যে আমি এত বিক্রিয়া কেন করব, এই উত্তরটা আমি যদি এখন যাই, এখন যাওয়াটা আমার মনে হয় খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে। বিষয় হচ্ছে যে যখন আমরা পূর্বে গ্লাইকোলাইসিস করলাম, গ্লাইকোলাইসিস লাইসিস করেছিলাম, ওই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে একটা গ্লুকোজ অণু ছিল, ওই গ্লুকোজ অণুর সবেমাত্র 17% আমরা এনার্জি গ্রহণ করলাম কি হিসেবে? ATP আর NADH2 হিসেবে। কত পার্সেন্ট? 17% রাসায়নিক শক্তি। বাকি আছে কত ভাই? বাকি আছে 83। ওই 83 এর মধ্যে 3% হিট হিসেবে অপচয় হয়ে গেল। তো 17% কেমিক্যাল এনার্জি, 3% হিট, বাকি আছে কত পার্সেন্ট ভাই? 80%। ওই 80% কোথায় আছে? পাইরুভেটের মধ্যে ঢুকে আছে। এই পাইরুভেটটা থেকে 80% আমাদের বের করতে হবে, কি হবে না ভাই? হবে। এইজন্য পাইরুভেটটা ভাঙছিলাম আমরা, ভেঙে বানাইছিলাম কি? এসিটাল কোয়ে। ওই যে এসিটাল কোয়েতে আমরা কিছুকে রেখে দিছি, রেখে ওই এসিটাল কোয়ে আমরা পাঠাইছি, আমরা ধাপে ধাপে এসিটাল কোয়ে আর অক্সিডেজ মেলে মেলে ওখান থেকে ভিতরে লুকাতে আমরা বের করব। একসাথে কেন বললাম না? এখন ধরেন মোটরসাইকেল ইঞ্জিনের সাথে বিভিন্ন যে আমরা করি, চিন্তা করে দেখেন মোটরসাইকেল ইঞ্জিনে কিন্তু এরকম হয় না যে আমরা একটা তেল ঢুকাইলাম, ফুস করে একটা তেল শেষ হয়ে গেল, আমি একটা ঢাকা চলে গেলাম, এটা কিন্তু হয় না। এই যে আমরা যে জ্বালানিগুলো আমরা কি ব্যবহার করি? জ্বালানিগুলো ধাপে ধাপে ইঞ্জিনের কাজ কি? ধাপে 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 কি ব্যবহার করা? জ্বালানিগুলো ব্যবহার করা। প্রয়োজন অনুযায়ী ব্যবহার বাড়ানো অথবা ব্যবহার কমানো। আমাদের বডির কোষটা ঠিক একই রকম একটা ইঞ্জিনের মতো, মাইটোকন্ড্রিয়া। সে কি করতেছে? সে হচ্ছে ওই যে শক্তিটা ছিল যেটা ধাপে ধাপে খরচ করছে, যদি একসাথে খরচ করতো, যদি মোটর বাইক যদি একসাথে সব তেল খরচ হয়ে তাহলে বোমের মতো ফুটে যাবে, তাহলে কি হবে? ব্লাস্ট হয়ে যাবে। একই রকম যদি আমি একসাথে একটা গ্লাইকোলাইসিস প্রক্রিয়া যে গ্লুকোজটা সেটা যদি আমি একসাথে ভেঙে সবগুলো শক্তি এনার্জি নিতে চাই, আমি কোনো শক্তি পাবো না। অধিকাংশ শক্তি, তাপ শক্তি, সেটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আমি তো শক্তি নষ্ট করতে পারবো না। এই জন্য আমরা এটাকে ধাপে 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 ভেঙে 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 শক্তিগুলোকে গ্রহণ করি, যাতে কোনো শক্তি নষ্ট না হয়। ইঞ্জিনের যে আমরা পেট্রোল ডিজেল যেরকম সেরকম একইভাবে এই জিনিসটা হয়। এবং মজার বিষয় হচ্ছে পৃথিবীর কোনো ইঞ্জিন এত, আমরা ইঞ্জিনের কার্যক্ষমতা বের করি, আমাদের কোষের কার্যক্ষমতা প্রায় 40 ভাগের অধিক। এখন পর্যন্ত পেট্রোল ইঞ্জিন মনে হয় সর্বোচ্চ কার্যকরী সেটা মনে হয় 30% এর কাছাকাছি। তাহলে এখন আমরা কথাগুলো শুরু করি আবার। হামিম মারিয়া বর্ষা আছে এখানে, তারপর হচ্ছে এমডি মানিক। ওকে ফাইন। তাহলে আমরা সাকসেসফুল করে আমরা ক্রিয়াজ চক্র বা সাইক্লিক চক্রটা পড়াশোনা করা শুরু করছি। তো সাইক্লিক অ্যাসিডের 6টা পরিচয় হলো। অ্যাসিটাল কোয়ের 2 কার্বন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যেটা মাইটোকন্ড্রিয়াতে উপস্থিত ছিল, প্রতিনিয়ত তৈরি হচ্ছে। সেই অ্যাসিটাল কোয়ের একটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে সাইক্লিক অ্যাসিড। সাইক্লিক অ্যাসিডটা হবে আইসোসাইক্লিক। আইসোসাইক্লিক থেকে যখন আলফা কেটোগ্লুটারিক অ্যাসিড হবে তখন কিছু ইলেকট্রন সে দিয়ে দিবে আর হাইড্রোজেন দিয়ে দিবে, বলে NADH থেকে হয়ে যাবে NADH। তারপরে কেটোগ্লুটারিক যখন হয়ে যাবে সাকসিনাল কোয়ে তখন সে হাইড্রোজেন দিয়ে দিবে, হয়ে যাবে NAD থেকে NADH ইলেকট্রন সহ। এই সাকসিনাল কোয়ে যখন সাকসিনিক অ্যাসিড হবে তখন কি হবে? একটা ফসফেট দিয়ে দিবে, তখন এই ফসফেটটা পেয়ে একটা ADP হয়ে গেল কি? একটা ADP। তীর চিহ্ন দেওয়া মানে হচ্ছে তৈরি হচ্ছে একটা সাকসিনিক অ্যাসিড FADH+ থেকে সাকসিনিক অ্যাসিড থেকে ইলেকট্রন পেয়ে একটা FADH+ হয়ে যাবে, FAD হয়ে যাবে FADH+। একটা ফিউমালিক অ্যাসিড হয়ে যাবে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হবে, তখন একটা NADH+ ইলেকট্রন এবং প্রোটন পেয়ে হয়ে যাবে NADH+। তাহলে যদি আমরা খেয়াল করি কয়টা NAD তৈরি হচ্ছে? 1 2 3। কয়টা? 3টা। আর ATP কয়টা? একটা, বা GTP বলা হয় এটাকে। আর FAD কয়টা? 2টা। মজার বিষয় হচ্ছে অ্যাসিটাইল কোয়ে কি আমার একটা ছিল না 2টা ছিল? 2টা। কোন প্রক্রিয়ায়? 2টা পাইরুভেট থেকে কয়টা অ্যাসিটাইল কোয়ে আসছিল? 2টা। তাহলে একটা অ্যাসিটাইল কোয়ে যুক্ত হবে একটা অক্সালো থেকে, এক অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে। তাহলে একটা অ্যাসিটাইল কো থেকে NAD কয়টা? একটা, 2টা এবং 3টা। 2টা থেকে কয়টা? 6টা। একটা অ্যাসিটাইল কো থেকে ATP কয়টা সাইক্লিক চক্রে? একটা। তাহলে ATP 2টা থেকে কয়টা? 2টা। এবং একটা অ্যাসিটাইল কো থেকে যদি FADH+ তৈরি হয় কয়টা? একটা। তার মানে পাইরুভেট থেকে প্রাপ্ত 2টা পাইরুভেট থেকে প্রাপ্ত 2টা অ্যাসিটাইল কো থেকে FADH+ আমরা পাবো কয়টা? 2টা। এই হচ্ছে আমাদের সাইক্লিক অ্যাসিড চক্র। তো সাইক্লিক অ্যাসিড চক্রে যে আমরা এখন চার্ট বানাই, চার্ট বানালে আমরা কি পাবো? আমরা একটু খেয়াল করি। মুছে ফেলছি। এখন সাইক্লিক অ্যাসিডের চক্র বা ক্রেবস চক্র প্রক্রিয়ায় উৎপন্ন যে উৎপন্ন, আর কেউ কিছু বলছি কিনা? সাকসিনাল কোয়ে। আচ্ছা,
সাকসিনিক অ্যাসিডের আগের নামটা কি? আপনি জিজ্ঞেস করছে সাকসিনিক অ্যাসিডের সাকসিনাল কোএ, সাকসিনাল কোএ আগের নাম বুঝতে পারার কথা, যথেষ্ট বড় করে লিখছি। তাহলে এখন ক্রেবস চক্রে আমরা শক্তির চার্ট করে দেখি। ক্রেবস চক্রে প্রাপ্ত শক্তি, শক্তিগুলো কি কি? আমরা একটা স্টার কোর থেকে কয়টা নিয়েছিলাম? তিনটা। তার মানে দুইটা স্টার কোর থেকে 3 2 গুণে 6, তো 2 into 3 equal to 6 NaDH plus H plus। তারপর 2 into 1 is equal to একটা FADH plus H plus। 2 into 1 equal to 1 ADP। তো 6টা NaDH plus একটা FADH plus একটা FADH। এখন আমরা ঝামেলা করে গেলাম। কি ঝামেলা করে গেলাম ভাই? ঝামেলাটা হচ্ছে ক্রেবস চক্রে আমি পাইছি 6টা NaDH plus একটা FADH plus ATP পাইছি। এখন আমি এই ক্লাসের শুরুতেই বলেছিলাম মুদ্রাটা কি ভাই NaDH না মুদ্রাটা ATP? ATP। দোকানে গিয়ে যদি আপনি কি করেন, পাকিস্তানের নোট দেন, আপনাকে টাকা পণ্য দিবে না, আপনাকে দিতে হবে বাংলাদেশি টাকা। আপনি পাকিস্তানের রুপি দেন, ডলার দেন, কোনো কাজ হবে না, সেটা দিতে পারবেন না আপনাকে। তার মানে আমার NaDH FADH দিয়ে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। তাহলে আমি এত শক্তি বানালাম, আমার একটা কাজ হয়ে গেছে যে আমার এই জিনিসগুলোকে কোনো না কোনো একটা প্রসেস করতে হবে। আমি একটু আগে দেখেছি যে গ্লুকোজ থেকে আমরা গ্লাইকোলাইসিস থেকে আমরা কয়টা নিয়ে আসছিলাম? NaDH দুইটা নিয়ে আসছিলাম। তারপর আছে আমরা পাইরুভিক অ্যাসিড থেকে ভেঙে কয়টা NaDH প্লাস নিয়ে আসছিলাম? দুইটা। তাহলে ওইদিকে দুইটা, আরো দুইটা, এদিকে 6টা। ঠিক আছে, এতগুলো যে NaDH প্লাস এগুলো দিয়ে তো ভাই আমার কোষ কাজ করতে পারবে না। আমি কেন? আমার কোষ শুধুমাত্র ATP এই চিনে ATP দিয়ে কাজ করতে পারে। তার মানে আমার NaDH প্লাস কে এখন কি করতে হবে? হাতুড়ি দিয়ে ভাঙতে হবে। ভেঙে কি করতে হবে? এই NaDH FADH যেগুলো ATP না, সেগুলোর ভিতরে যে শক্তিগুলো লুকানো আছে, সেই শক্তিগুলোকে পাওয়ার জন্য আমরা কি করতে হবে? কোনো একটা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে ওই শক্তিগুলোকে কিসে রূপান্তরিত করতে হবে? ATP তে জমা করতে হবে। এই প্রক্রিয়ার নাম হচ্ছে অক্সিডেটিভ ফসফোরিলেশন। অর্থাৎ আমি গ্লাইকোলাইসিস এবং পাইরুভিক অ্যাসিড এবং ক্রেবস চক্র এই তিনটা ধাপে এটিপির পাশাপাশি যে NaDH এবং FADH এইগুলো তৈরি করলাম, ওই তৈরি করার ফলে তাদের মধ্যে শক্তিগুলো লুকানো আছে, সেই শক্তিগুলোকে আমি এখন সর্বশেষ ধাপে এসে গ্রহণ করে কি বানাই ফেলবো? ATP বানাই ফেলবো। ওই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে কি? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তাহলে এই জায়গাতে আমার অবশ্যই একটা কথা বলে নিতে হবে, যেটা হচ্ছে NaDH কি এবং FADH কি। NAD হচ্ছে একটা NAD প্লাস, এটা হয়ে যায় হচ্ছে দুইটা ইলেকট্রন আর একটা প্রোটন দিয়ে হয়ে যায় NADH। আর FAD প্লাস দুইটা ইলেকট্রন দুইটা প্রোটন হয়ে যায় FADH2। অ্যাকচুয়ালি বইয়ে একটু ভিন্নভাবে লিখেছে যদিও। তো নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এটা হচ্ছে ফ্লেভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কই থেকে ভাই? ডিএনএ যারা করেছেন তারা অবশ্যই জানেন নিউক্লিওটাইড কই থাকে। তো ডাইনিউক্লিওটাইড দুইটা নিউক্লিওটাইডের সাথে একটা নিকোটিনামাইড গ্রুপ যুক্ত হয়ে বানায় NAD। দুইটা নিউক্লিওটাইডের সাথে একটা ফ্লেভিন গ্রুপ যুক্ত হয়ে বানানো হচ্ছে FAD। এগুলোর কাজ কি? তারা হচ্ছে শক্তি বহন করে কি রূপে? ইলেকট্রন রূপে। আমরা জানি তড়িৎ থেকে শুরু করে যত কিছু কাজ হয় সবকিছু ইলেকট্রন দেওয়া হয়, তো শক্তি আসবে, ইলেকট্রন কথা আসবে। তাহলে এই কোষের ভিতরে যে শক্তিগুলা তারা এক জায়গা তারা যাতে বহন করে নিয়ে যায়, তারা হচ্ছে বাহক। এই বাহক হিসেবে তারা যে শক্তিগুলো নিয়ে যায়, কি হিসেবে নিয়ে যায়? ইলেকট্রন হিসেবে। তারা হচ্ছে কি? ইলেকট্রন বাহক, অর্থাৎ শক্তি বাহক। এই জন্য তারা এত বেশি গুরুত্বপূর্ণ। এখন বিষয় হচ্ছে যে এই NAD আর FAD কে আমরা পেয়েছি, অনেকগুলো পেয়েছি। আমরা সাইক্লিক অ্যাসিডে পেয়েছি 6টা, FAD পেয়েছি, FADH পেয়েছি সাইক্লিক অ্যাসিডে 6টা, এটা হচ্ছে 2টা। পূর্বে আমরা 2টা করে পেয়েছি, তার মানে এগুলোকে আমাদের ভাঙতে হবে। এবং এই ভাঙলো যে ধাপে, সেই ধাপের নাম হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা টপিক। আমাদের এই অধ্যায়ের শেষ টপিক একটা, সেটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। বাংলায় লিখি অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অধ্যায় শুরুতেই বলেছিলাম ফসফোরাইলেশন মানে এটিপি তৈরি করা। তাহলে আমরা অক্সিডেটিভ মানে হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে এটিপি তৈরি করা। এবং এই জায়গাতেই মূল সবচেয়ে মজার টপিক। তো আমরা মাইটোকন্ড্রিয়া আঁকলাম। এতক্ষণ কি হচ্ছিল? আমরা যদি চিন্তা করি, এতক্ষণ এই যে একটা মাইটোকন্ড্রিয়া আঁকলাম,
এতক্ষণ যত বিক্রিয়া হচ্ছিল তত বিক্রিয়াটা কোথায় হচ্ছিল? ম্যাট্রিক্সে। সব বিক্রিয়া ম্যাট্রিক্সে হচ্ছিল। এখন যে কথাটা হবে সেটা হচ্ছে এখনকার সকল এই অক্সিডেটিভ ফসফোরিলেশন কোথায় হবে? মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে বা ইনার মেমব্রেন কি? ইনার মেমব্রেন হচ্ছে মাইটোকন্ড্রিয়া আউটার দুইটা আবরণ থাকে, বাহিরের আবরণ ভিতরের আবরণ। ভিতরের আবরণটা বড় থাকে এজন্য কোষকানো থাকে, বাহিরের আবরণটা ছোট থাকে এজন্য মসৃণ থাকে। এই ভিতরের যে কোষকানো আবরণ সেই কোষকানো আবরণের মধ্যে হচ্ছে রিকনস্ট্রাকশনটা হবে। তাহলে এই যে মাইটোকন্ড্রিয়া কয়টা লেয়ার আছে ভাই? দুইটা লেয়ার আছে, রাইট? দুইটা লেয়ার যে আছে এই প্রত্যেকটা লেয়ার কিসের মতো? আমি এটাকে জুম করে দেখো, আমি আঁকবো, এখন এখানে আমাদের পড়াশোনা হয়ে যাবে, রূপান্তরটা শেষ হয়ে যাবে। তাহলে এই যে প্রত্যেকটা লেয়ারের মধ্যে কি আছে? ফসফোলিপিড বাইলেয়ার আছে। কি লেয়ার আছে? ফসফোলিপিড বাইলেয়ার। তাহলে কিসের মতো? কোষ ঝিল্লির মতো। এই প্রত্যেকটা স্তর ফসফোলিপিড বাইলেয়ার তৈরি। এরকম আমরা ফসফোলিপিড বাইলেয়ার রাখি। কিছু বলছি কিনা একটু দেখে নিই। এখন এই জায়গাতে এই হচ্ছে বিষয় মোটর। এখন ঠিক কোষ ঝিল্লির মতো আমরা কোষ ঝিল্লিতে একটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে কোষ ঝিল্লিতে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, মেমব্রেন প্রোটিন। এর মধ্যে একটা থাকে ইন্টিগ্রাল প্রোটিন, সেটা হচ্ছে দুইটা ঝিল্লির দুই স্তর নিয়ে থাকে, সেটা কি বলা হয়? ইন্টিগ্রাল প্রোটিন বলা হয়। তাহলে মাইটোকন্ড্রিয়া যে আছে, মাইটোকন্ড্রিয়ার এই ইনার মেমব্রেনটা আমি যদি এখানে আঁকি, তাহলে এদিকে নিচে আরেকটা কি আছে? আউটার মেমব্রেন আছে কিনা ভাই? এদিকে যে চিন্তা করলাম আমি উল্টাই গেছি, তো এদিকে আউটার মেমব্রেন আছে কিনা ভাই? আছে। ওইদিকে আউটার মেমব্রেনটা আছে, এটা হচ্ছে আউটার, এটা হচ্ছে ইনার। এখন এই যে আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন, আচ্ছা এখানে প্রশ্ন করেছে 2 into 1 কেন? কারণ হচ্ছে আমি বলে নিচ্ছি, চিন্তাটা করছি মাঝখানে, এমডি মানিক বলছে যে 2 into 1 equal to 1 কেন? কারণ হচ্ছে যে সরি 2 into 1 2 হওয়ার কথা ছিল, আমি 2 into 1 1 লিখেছিলাম আর কি। যাই হোক, সো দুঃখিত, এটা একটু ঠিক করে নিন আপনারা, আমি নেক্সট আবার ঠিক করে লিখবো, সমস্যা নাই। আচ্ছা বিষয় হচ্ছে যে এই জায়গাতে 1 নাম্বার গ্রুপ, 2 নাম্বার, 3 নাম্বার, ঠিক আছে? এরপর হচ্ছে কি লিখবো আমরা? আরেকটা লিখবো, সেটা হচ্ছে একটু মুছে নেই, একটু বড় হবে। এই জায়গাতে হবে আমাদের মোটরটা, যে মোটর দিয়ে মূলত আমরা সবকিছু করব। আর এই জায়গাতে হবে আরেকটা প্রোটিন, 4টা গ্রুপ থাকে। এই হচ্ছে 3 নাম্বার, হচ্ছে 4 নাম্বার। বিষয় হচ্ছে এই 4টা হচ্ছে একটা প্রোটিন গ্রুপ, যে প্রোটিন গ্রুপগুলো কি করে সেটা আমরা এখন বিস্তারিত জানার চেষ্টা করব। যদিও 4টা বই দেওয়া না থাকতে পারে, 3টা দেওয়া থাকতে পারে। আচ্ছা এখন বিষয় হচ্ছে যে আমরা যদি আরেকটু বিস্তারিত পড়াশোনা করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে কি হবে এখন তারপরে দেখি। বিষয় হচ্ছে যে আমার এই NADH+ এবং FADH+ তারা কি কাজটা করলো? তারা কি করলো? ইলেকট্রন সহ নিয়ে আসলো, নিয়ে আসার পরে কোথায় প্রবেশ করলো? ম্যাট্রিক্সে আছে এবং তারা এখন কি করবে? এই ধাপে ধাপে তারা যে তাদের যে শক্তিগুলো আছে, এই জায়গাতে একজন NADH+ যাবে, যে সে নিজেকে ভেঙে ফেলবে। কি করবে? নিজেকে ভেঙে কি বানাই ফেলবে? NAD+ বানাই ফেলবে, NAD+। তখন এই জায়গা থেকে ইলেকট্রন যাওয়া শুরু হবে। কি যাওয়া শুরু হলো? ইলেকট্রন যাচ্ছে, এদিক থেকে ইলেকট্রন আসছে, যাওয়া শুরু হবে, ঠিক আছে? ইলেকট্রন এদিকে আসবে। তো বেসিক্যালি হচ্ছে NAD, তাহলে এই NADH+ যখন NAD+ হয়ে গেল, ভেঙে গেল, তখন সে ইলেকট্রনের পাশাপাশি একটা জিনিস ছেড়ে, এই যে ইলেকট্রন রেখে চলে যাচ্ছে, সে কিছু শক্তি খরচ করছে, তো
এই ইন্টারনাল মেমব্রেনের নিচে ম্যাট্রিক্সের মধ্যে আমরা যে ম্যাট্রিক্সের মধ্যে প্রচুর পরিমাণে কি আছে ভাই হাইড্রোজেন প্লাস আয়ন থাকতে পারে। তো সে যখন ভেঙে ইলেকট্রন দিয়ে দাও যে শক্তিটা পেলো শক্তি কাজে লাগে এখান থেকে প্রচুর পরিমাণে কি বের হয়ে গেল H+। H+ টা বের হয়ে কোথায় গেল আউটার আর ইনার মেমব্রেনের যে ফাঁকা জায়গা এই যে ফাঁকা জায়গা ভাই দেখা যাচ্ছে এই ফাঁকা জায়গায় চলে গেল কে চলে গেল হাইড্রোজেন প্লাস। কথা বোঝা গেল। তখন এদিক থেকে ইলেকট্রন আস্তে 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 যাচ্ছে ইলেকট্রন যখন এদিক দিয়ে যাবে তখন শক্তি কাজে এই যে মেমব্রেন এটা দিয়ে লাফ দিয়ে হাইড্রোজেন চলে যাবে এটা দিয়ে লাফ দিয়ে হাইড্রোজেন চলে যাবে এটা দিয়েও লাফ দিয়ে হাইড্রোজেন বাইরে চলে যাবে। এখন আমরা যে এই ধাপটার এই জায়গাগুলোর নাম দিয়েছিলাম আমরা ইটিএস বলে লেখা থাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। কেন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কেন বলা হয় কারণ আমরা খেয়াল করে দেখেছি এই যে NADH H+ যখন NADH হয়ে যাবে তখন যে ইলেকট্রনগুলো এই প্রোটিনগুলো দিয়ে পরিবাহিত হয় ট্রান্সপোর্ট হয় মানে পরিবহন হয়। যেহেতু এই মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে বিদ্যমান একদল প্রোটিন ইলেকট্রন পরিবহন করে এইজন্য তাদের নাম দেওয়া হয়েছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তারা ইলেকট্রন যখন নিয়ে যায় নিয়ে কি হয় সেটা আমরা একটু পরে দেখব। তাহলে এই NADH ভাঙার পরে কি হলো চারটা যে দল আছে চারটা দলের মধ্যে এই মাঝখানে আরো কিছু আছে এগুলো বলা হয় সাইটোক্রোম ইউবিকুইনন বলা হয় কিউ এনজাইম কিউ বলা হয় সাইটোক্রোম বলা হয় এগুলোকে বলা হয় সাইটোক্রোম এটা বলা হয় ইউবিকুইনন অনেক ধরনের নাম থাকে আর বিস্তারিত করা যেত হয়তো বাট নিজেরা বললে যেহেতু বুঝবেন এজন্য আর বিস্তারিত যাচ্ছি না। এখন বিষয় হচ্ছে তাহলে এই ইউবিকুইনন হয়েই যাবে তারপর ধাপে 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 সাইটোক্রোম হয়ে তারপরে এই ইলেকট্রনগুলো যাবে। তাহলে প্রথম থেকে শুরু হলো NADH+ এই ইলেকট্রন যাওয়ার সময় শক্তিগুলো কাজে লাগায় প্রত্যেকটা জায়গা থেকে H+ বাইরে চলে যাবে। মজার বিষয় হচ্ছে FADH টা এই প্রথম গ্রুপে যে ভাঙে না ভাঙে কোথায় যে দ্বিতীয় গ্রুপে যায় FADH ও ভাঙবে ভেঙে তৈরি হবে কি FAD+। তাহলে ভাই ATP ভাঙলো না কেন কারণ ATP তো অলরেডি ATP আছে তাই ভাঙতে হবে না তার শক্তি দরকার নাই NAD তো ATP হয় না কিন্তু শক্তি দিবে এই FAD এর কারণে H+ বের হবে এবং বের হবে ফলে যেটা হবে সেটা হচ্ছে এই জায়গাগুলোতে কোন জায়গাগুলোতে এই যে ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেন যে ফাঁকা জায়গাতে প্রচুর পরিমাণে H+ জমা হবে তারা ধাক্কা থেকে লাগিয়ে দিবে প্রচুর পরিমাণে H+ জমা হবে। কারণ H+ যখন জমা হবে তখন ঝামেলা কি তারা তো এদিকে বেশি এদিকে কম তাই বেশি থেকে কমের দিকে আসার চেষ্টা করবে অবশ্যই কারণ আপনি যদি একটা ঘরের মধ্যে 100 মানুষকে বন্দি করে রাখেন দরজা বন্ধ করে রাখেন চেষ্টা করবে কি দরজা ভেঙে বেরিয়ে যেতে। তো আমরা NADH ভেঙে অনেকগুলো H পাঠাইলাম প্রথমটা থেকে সবগুলো থেকে গেল FAD থেকে প্রথমটা বাদে বাকি তিনটা থেকে কি গেল H+ গেল বাইরে পাঠিয়ে দিলাম। তো বাইরে পাঠিয়ে দেওয়ার ফলে FAD ইলেকট্রন পাঠাইলে কি পাঠালো না পাঠাইলো এইদিকে যে ইলেকট্রন আছে এইদিকে যে পানিতে যে অলরেডি আগে কি আছে প্রোটন আছে এই ইলেকট্রন এবং প্রোটনের সাথে আমার অক্সিজেন যুক্ত হবে কি যুক্ত হবে অক্সিজেন এই তিনজন মিলে তৈরি করবে কি পানি কি তৈরি করবে ভাই পানি। এই জন্য এই প্রক্রিয়া বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। কেন কারণ এই প্রক্রিয়াতে সর্বশেষ ধাপে যে ইলেকট্রনগুলো ফিরে আসে সেই ইলেকট্রনের গ্রহীতা হিসেবে কে কাজ করে ভাই অক্সিজেন কাজ করে। কে কাজ করে ভাই অক্সিজেন কাজ করে। যদি অক্সিজেন না থাকতো তাহলে গ্রহণ করার জন্য কেউ থাকতো না। এই জন্য যদি অক্সিজেন না থাকে তাহলে ইলেকট্রন এখানে আসতে পারবে এটা বন্ধ এখানে এটা বন্ধ হলে এটা বন্ধ এটা বন্ধ হলে এটা বন্ধ হলে কি এটা পুরো চক্র বন্ধ হয়ে যাবে তাহলে এই পুরো চক্রই হবে না তারপরে সাইট্রিক অ্যাসিড বন্ধ হয়ে যাবে তারপরে এসিটাইল কোয়ে বন্ধ হয়ে যাবে তার মানে কি গ্লাইকোলাইসিস বাদে বাকি সবকিছু কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে। এইজন্য যখনই অক্সিজেন থাকবে না তখন এই ধরনের কোনো সবাত শ্বসনই হবে না শুধুমাত্র গ্লাইকোলাইসিস অর্থাৎ অবাত শ্বসন হবে। তাহলে আমরা অক্সিজেনের কাজ কি ইলেকট্রন গ্রহণ করা তারপর আমরা বুঝবো যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন অথবা সবাত শ্বসনের ক্ষেত্রে অক্সিজেন কি হিসেবে কাজ করে ভাই অক্সিজেন ইলেকট্রনের গ্রহীতা হিসেবে কাজ করে। এখন বিষয় হচ্ছে যে এই যে আমি আবার আগে দিকে NADH+ প্রচুর করে ধাক্কা দিয়ে H+ পাঠাইলো FAD ধাক্কা দিয়ে H+ পাঠাইলো এতগুলা H+ যখন মাইটোকন্ড্রিয়ার আউটার এবং ইনারের মাঝখানে জমা হবে তখন তারা চেষ্টা করে ভিতরে চলে যেতে কোথায় চলে যেতে ভিতরে। এখন এই মেমব্রেন দিয়ে তো ভিতরে ভাই যাওয়া যায় না যাওয়ার একটাই রাস্তা আছে একটা মোটর এই মোটরটার নাম হচ্ছে ATP সিনথেস। নাম কি ATP সিনথেস। আপনার মাইটোকন্ড্রিয়ার ছবি বা ক্লোরোপ্লাস্টের ছবি যে ছবি আঁকেন এই এনজাইমের নাম দেখতে পাবেন ATP সিনথেস। তো ATP সিনথেস কি করে ATP তৈরি করে কথা বলতে পারছি এটা আবিষ্কারের জন্য পর্যন্ত একজন নোবেল পুরস্কার পেয়েছে।
যাই হোক এই এটিপি সিনথেস এনজাইমটা, এই এনজাইমটা যখন খুলে যাবে, খুলে গেলে কি হবে, H+ ভিতরে প্রবেশ করবে। এই এনজাইমটার স্পেশালিটি হচ্ছে প্রতি 4টা হাইড্রোজেন আয়নের জন্য এই এনজাইমটা একবার ঘুরবে। ব্যাপারটা কিরকম, ধরেন আপনি একটা চরকির মধ্যে যদি উপরে পানি দেন, এটা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে। আমরা যেটা বলি পানির মাধ্যমে জল ব্যবহার করে জলবিদ্যুৎ যেটা, সেটা কি হয়, টারবাইন থাকে। আমরা টারবাইনের মধ্যে পানি দেই, টারবাইন কি হতে থাকে, ঘুরতে থাকে। টারবাইনের যে ফোর্স, টারবাইনের ফোর্সের কারণে কি হয়, পানিটা ঘুরতে থাকে। কথা বলতে পারলাম? ওই ফোর্স টারবাইন যে ঘুরে, টারবাইনের ঘূর্ণনের থেকে শক্তি জমা করে হচ্ছে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারতেছি, এটা বলা জলবিদ্যুৎ। একইভাবে এখানে যখন H+ আপনি যখন একটু দরজা খুলে দিবেন, সব H+ ফাঁস করে দৌড় দিয়ে চলে যেতে চেষ্টা করবে, এদিকে আসার চেষ্টা করবে। যখনই এদিকে আসার চেষ্টা করবে, তখন এই মোটরটা প্রত্যেক 4টার জন্য কয়বার ঘুরবে ভাই? একবার। তাহলে একবার ঘোরা মানে কি, একটা ADP থেকে কি তৈরি হয়ে যাবে, একটা ATP। এই হচ্ছে মোটা কথা। তার মানে আমি NADH মাধ্যমে কি করলাম, করে পাঠাইলাম, পাঠানোর পরে H+ জমা হলো, H+ ঢুকবে, 4টা ঢুকবে, একবার ঘুরবে একটা ATP, আরেকটা ঢুকবে, আরেকবার ঘুরবে, আরেকটা কি হবে, ATP তৈরি হবে। এখন মজার বিষয় হচ্ছে যে এত কাহিনী আমি কেন করতেছি, কারণ হচ্ছে আমি যদি এইভাবে যদি আনতি, এটা বলা হয় প্রোটন গ্রেডিয়েন্ট, ইংলিশে বলা হয়, আমি যদি আনতি সৃষ্টি করতে না পারি, তাহলে আমার কি হবে না, আমি কি পাবো না, ফোর্স পাবো না। ফোর্স না পারলে ATP সিনথেস কাজ করতে পারবে না। তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা NADH থেকে যে প্রোটনগুলো, NADH থেকে প্রাপ্ত শক্তি দিয়ে আমরা প্রোটন বাইরে পাঠাবো, ওই প্রোটনের থেকে আমি শক্তি পেয়ে বানাবো ATP, মোটর ঘুরবে। এইভাবে FAD থেকেও আমি প্রোটন বাইরে পাঠাবো, ওই প্রোটন ATP এর ভিতরে প্রবেশ করবে, আমি মোটর ঘুরবে, বানাবো কি, ATP। তাহলে NADH কেন 3 ATP, আমরা এখন আবার ব্যাখ্যা দিব একটু পরে। কারণ NADH যেই পরিমাণ প্রোটন বাইরে পাঠায়, সেই প্রোটনগুলা যতবার ATP ঘুরে তা দিয়ে 3টা ATP বানানো যাবে। একইভাবে FADH যেহেতু একটু পরে শুরু হয়, তার মানে NADH যতগুলা প্রোটন পাঠাতে পারে, FADH এতগুলা প্রোটন পাঠাতে পারে না। তার মানে সে প্রোটন কম পাঠায়। সে যদি প্রোটন কম পাঠায়, তার মানে তার জন্য প্রোটন আসবে কি, কম। তাহলে যদি FAD এর জন্য প্রোটন কম আসে, তার মানে মেশিন ঘুরবে কি, কম। তাহলে মেশিন কম ঘুরলে ATP তৈরি হবে কি, কম। এইজন্য NADH 3 ATP, FADH 2 ATP। এখন দেখি কোন প্রশ্ন আছে কিনা। এখন সুইয়া বেগম, রিয়াজুল রিয়ান দেখছে, রায়হান ইসলাম দেখতেছে, কাজী জান্নাতুল ফেরদৌস দেখছে। মোটামুটি 33 জন এখন পর্যন্ত লাইভ দেখতে পাচ্ছে, 1 ঘন্টা 16 মিনিট। আচ্ছা, যাই হোক, সবাইকে ধন্যবাদ দেখার জন্য। এখন বিষয় হচ্ছে আমরা মোটামুটি শেষ ধাপে এসে গেছি, আমরা এখন শেষ করব। আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আবিষ্কার করার জন্য এই যে কি হচ্ছে, সবকিছু হচ্ছে, এটার জন্য আমাদের প্রশ্নকে সেটা বলা হয় কেমি অসমোটিক থিওরি। কি বলা হয়, কেমি অসমোটিক থিওরি। কেন অসমোসিসের তুলনা করা হয়েছে? অসমোসিসেও ঝিল্লি দিয়ে ঝিল্লির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অনেক কিছু আসে, তেমনি এইখানে আমরা দেখি এই যে ঝিল্লিটা আছে, মাইটোকন্ড্রিয়া, ইনার মেমব্রেন, ওই ইনার মেমব্রেনে এক জায়গা থেকে আরেক দিকে হাইড্রোজেন পাস যায়, আবার ওখান থেকে এখানে আসে, আণবিক মেনে আসছে। এজন্য এটাকে কার সাথে তুলনা করা হয়েছে, অসমোসিসের সাথে। এবং যেহেতু কেমিক্যাল কম্পাউন্ড আসে, এজন্য আমরা আছে কি কেমি অসমোটিক থিওরি। এই হচ্ছে আমাদের কেমি অসমোটিক থিওরি এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ব্যবহার করে অক্সিডেটিভ ফসফোরিলেশন। তাহলে খেয়াল করে দেখি এই জায়গাতে যে ফসফেটটা তৈরি হলো, সেই ফসফেটটা কি রাসায়নিক বিক্রিয়া তৈরি হয়েছে? না। সেই ফসফেটটা তৈরি হয়েছে কিভাবে? ATP সিনথেস এনজাইমের যে মোটরের মতো অংশ, সেটা ঘূর্ণনের ফলে ATP তৈরি হয়েছে। আমরা ক্লাসের শুরুতেই পড়েছিলাম ATP কিভাবে তৈরি হয়। একটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, যেটা আমরা এতক্ষণ দেখেছি 3টা প্রক্রিয়ায়, গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিড আর সাইক্লিক অ্যাসিড চক্র। আর শেষ ধাপে এসে ওই বিক্রিয়াগুলোর মাধ্যমে আমি যে ATP বাদে অগ্নি শক্তি নিয়ে এসেছিলাম, সেই শক্তিগুলোকে আমি এখন ভেঙে ফেললাম, ভেঙে আণু তৈরি করলাম। আণু তৈরি করলাম কোথায়? ইনার মেমব্রেনের যে ম্যাট্রিক্স ছিল, এই জায়গাতে কি আছে ভাই, এই যে এটা কোন জায়গা ভাই, এটা হচ্ছে ম্যাট্রিক্স। এটা কি ম্যাট্রিক্স? এই ম্যাট্রিক্স থেকে ধাক্কা দিয়ে H+ বাইরে পাঠালাম, NADH+ বেশি H+ পাঠাইলো, এজন্য সে বেশি ATP তৈরি করতে পারে। FADH+ পরে শুরু হয়, এজন্য সে কম H+ পাঠাইলো, এজন্য সে কম ATP তৈরি করে। এবং সবগুলো ATP নিচে
আসে, ফলে ঘূর্ণনের ফলে মোটর ঘুরে যায়, মোটর প্রত্যেক 4টা x প্লাসের জন্য মোটর একবার ঘুরে যায়, ফলে একটা করে টিভি তৈরি হয়। এই হচ্ছে টোটাল আমাদের কেমি অসমোসিস প্রক্রিয়া। তাহলে আমরা এখন সর্বশেষ টপিক যেটা আমরা চার্টটা যদি আঁকি তাহলে আমাদের সম্পূর্ণ বিক্রিয়াতে কি কি ঘটলো পুরা শোষণে বলে যে সবাই 38 এটিপি, অ্যাকচুয়ালি 38 না, আপনাদের এখন নতুন করে মনে হয় দেয়া আছে 36 এটিপি, সত্য কথা বলে 36 এটিপি না, তাহলে ভাই কত হয় সেটা আমরা একটু জানি। তাহলে এক এনার্জি চার্ট, তার আমরা সব শেষে যখন অক্সিডেটিভে গেলাম কোনো NADH+ কি ছিল না, সেটা হয়ে গেল কি ATP, কোনো FAD কি ছিল না, সেটা হয়ে গেছে কি ATP। তাহলে প্রথম কি ছিল গ্লাইকোলাইসিস, দুই নাম্বার কি ছিল পাইরুভিক অ্যাসিড, তিন নাম্বার কি ছিল ক্রেবস চক্র, চার নাম্বার কি ছিল অক্সিডেটিভ ফসফোরিলেশন, এখানে আমরা চিত্রটা এঁকে বোঝাচ্ছি। তাহলে এই গ্লাইকোল আমাদের এইটা যে একটা সেল হয়, সেল এটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া, এটা ছিল মাইটোকন্ড্রিয়া। তাহলে এই জায়গাতে হয়েছে গ্লাইকোলাইসিস, তারপর এটা ভিতরে প্রবেশ করবে, ম্যাট্রিক্সে যাবে, ম্যাট্রিক্সে গিয়ে হবে কি পাইরুভিক অ্যাসিড ক্রেবস চক্র, এবং এই ইনার মেমব্রেন যেটা ইনার মেমব্রেন হবে কি অক্সিডেটিভ ফসফোরিলেশন। এখন কাইনেটিক্সে আমরা অলরেডি দেখছিলাম যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে দুইটা এটিপি, তো এটা ধাপে ধাপে এখানে আসবে, এটা মুছে ফেলি এখন, এটা পুরো রাখতে হবে। আর এখন হচ্ছে মোট, এখানে আসবে দুইটা এটিপি, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় দুইটা NADH+ H+ ছিল, ঠিক আছে। তাহলে আমরা দেখেছিলাম যে NADH অক্সিডেটিভে যাবে, কোথায় যাবে এটা তো অক্সিডেটিভে যাবে, অক্সিডেটিভে যায় কি করবে, এই একটা NADH কয়টা বানাবে 2 * 3 ATP = 6 ATP, তাই না কথাটা। তাহলে এই 6 ATP অ্যাকচুয়ালি 6 না, এটা 2 ATP হবে। কেন 2 ATP হবে একটু পরে ব্যাখ্যা করছি। পাইরুভিক অ্যাসিডে কি ছিল দুইটা NADH+ H+, এটা কোথায় যাবে, 2 * 3 ATP এর মতো 6 ATP, এটা 6টাই থাকবে। এরপর ক্রেবস চক্রে যেটা হবে, ক্রেবস চক্রে কয়টা ছিল আমাদের, ক্রেবস চক্রে ছিল 6টা ATP, কয়টা 6টা NADH, কয়টা ছিল 6টা NADH+ H+, তারপর কি ছিল দুইটা FADH+ দুইটা ATP বা GTP যাই বলি। তাহলে এই ATP সরাসরি এখানে ATP থাকবে, আর এই দুইটা FADH 2 * 2 = 4 ATP, আর 6টা 6 * 3 = 18 ATP। কেন ভাই, কারণ একটা NADH = 3 ATP, রাইট। কেন কোথায় হলো এটা আমরা একটু আগে দেখলাম কেমি অসমোটিক থিওরির মাধ্যমে, NADH যে পরিমাণ প্রোটন বাইরে পাঠাবে সেই প্রোটন যখন এই ATP সিনথেসের ভিতরে প্রবেশ করবে তখন সে কয়বার ঘুরবে, একটা NADH এর জন্য কয়বার ঘুরবে 3 বার। তাহলে একটার জন্য যদি ভাই 3 বার, তো 6টার জন্য কয়বার 18 বার, তাহলে কয়টা ATP হবে 18টা। FADH কয়টা প্রোটন পাঠায়, যতটা প্রোটন পাঠায় সেটাতে কয়বার ঘুরে 2 বার, তাহলে একটা FAD যদি হয় 2টা, তো 2টা = কয়টা 4টা ATP ভাই, তাই না। তো সর্বমোট কয়টা, এইদিকে 18, এইদিকে 4, 18 × 4 = 22, এদিকে 2, 22 × 4 = 24, তারপর হচ্ছে এদিকে 6 হচ্ছে 30, ঠিক আছে 30, এদিকে হচ্ছে 6 আর 4 হচ্ছে 34, 34 আর 2 হচ্ছে কত 36।
তো সর্বমোট কয়টা এটিপি তৈরি হলো ভাই? সর্বমোট এই প্রক্রিয়া শেষে 36 এটিপি। কেন ভাই আমি এখানে বললাম যে NAD = 3 ATP, আবার এখানে বলতেছি NAD = 2 ATP। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে যে এই যে NADH+ সেটা কোথায় ছিল ভাই? সেটা ছিল সাইটোপ্লাজমে। সেটা কোথায় ছিল ভাই? সাইটোপ্লাজমে। তো সে যখন সাইটোপ্লাজম থেকে কোথায় আসবে? এই তিনজন কোথায় বসে ভাই? এই তিনজন কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। এই তিনজন মাইটোকন্ড্রিয়া, সে যদি এই NADH+ যদি শক্তি হিসেবে এটিপি তৈরি করতে যায় তাহলে তাকে আসতে হবে কোথায় ভাই? মাইটোকন্ড্রিয়াতে। তো সে যখন এইরকম মাইটোকন্ড্রিয়াতে ভিতরে প্রবেশ করতে যাবে সাইটোপ্লাজম থেকে, তখন এই NADH শক্তি কি হয়ে যায় ভাই? খরচ হয়ে যায়। তো সেই শক্তি খরচ হয়ে যাওয়ার ফলে সে যদিও তিনটা এটিপি তৈরি করার কথা, কিন্তু সে ভিতরে প্রবেশ করতে যায় কিছু শক্তি খরচ করে ফেলছে, এই জন্য সে সম্পূর্ণ 6 এটিপি তৈরি করতে পারবে না, একটু কম তৈরি করবে। তো এটা আমরা 4 এটিপি ধরে নিচ্ছি। এই হচ্ছে 36 এটিপি। তাহলে আমাদের এই সালোক সংশ্লেষণ না, সরি, আমাদের যে এনার্জি তৈরি প্রক্রিয়া সেটা হচ্ছে রেসপিরেশন প্রক্রিয়ার মাধ্যমে কয় এটিপি তৈরি হতে পারে? সর্বোচ্চ 36 এটিপি। যদিও ব্যক্তি সাপেক্ষে এবং হচ্ছে অবস্থা সাপেক্ষে, পারিপার্শ্বিক পরিস্থিতি সাপেক্ষে আরো অনেক প্রচুর পরিমাণে শক্তি খরচ হয়ে যায়। সম্পূর্ণ এত 36 আমরা তৈরি করতে পারি না। अराउंड 30 থেকে 32 এটিপি আমরা তৈরি করতে পারি একটা মাত্র গ্লুকোজ থেকে। এই ছিল আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আমার মনে হয় যে লেকচার অলরেডি দীর্ঘ হয়ে গেছে। আমাদের হচ্ছে যদি আমরা সবার সাথে আলোচনা করতে যাই তাহলে আরো অনেক দীর্ঘ হয়ে যাবে। তো আমরা ইনশাআল্লাহ নেক্সট টাইম যখন আসবো তখন হচ্ছে ইনশাআল্লাহ চেষ্টা করব যে সবার সঙ্গে আলোচনা করা যায়। এই হচ্ছে কথা। তাহলে সোজা কথা আইডিপি যে সবার শ্বসন খুবই 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 ইম্পর্টেন্ট টপিক একটা। সেই টপিক নিয়ে আমাদেরকে রেগুলার পড়াশোনা করতে হবে, ভার্সিটি পর্যন্ত ইভেন পড়তে পর্যন্ত পড়াশোনা করা লাগতে পারে। এই জন্য আমরা খুব বিস্তারিত পড়াশোনা করলাম। তাহলে কি হয়? গ্লাইকোলাইসিসে এটিপি তৈরি হয় কিছু, NADH তৈরি হয় কিছু, পাইরুভিক অ্যাসিডে NADH তৈরি হয়, ক্রেবস চক্রে এটিপি তৈরি হয়, NADH তৈরি হয়। এই যে অতিরিক্ত NADH গুলো ছিল যেগুলো এটিপি বানাইতে হবে, যেহেতু মুদ্রা হচ্ছে এটিপি, এইজন্য এই এটিপি বানানোর জন্য এই সবগুলোকে জমা করে আমি নিয়ে গেলাম কোথায়? অ্যাক্সিলারি ফসফোরাইলেশনে। সেখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের ভিতরে নিলাম, নিয়ে ধাক্কা দিয়ে এগুলো ভেঙে H+ বাইরে পাঠিয়ে দিল। ওই H+ একটা মোটর দিয়ে ভিতরে প্রবেশ করলো পুনরায়, কারণ বেশি ছিল, বেশিতে কমের দিকে যেতে যাচ্ছে। তখন মোটরটা ঘুরে গেল, মোটরটা 4টা প্রোটন দিয়ে একবার ঘুরে, ফলে কি তৈরি হয়? এটিপি তৈরি হয়। যেহেতু মোটরটা এটিপি সিনথেস করে, এজন্য মোটরটার নাম হচ্ছে এটিপি সিনথেস এনজাইম বা মোটর। তো যার ফলে যেটা হয়, সর্বশেষ এই অক্সিডেটিভ ফসফোরাইলেশনে গেলে কোনো NADH+ বাকি থাকে না, কোনো FADH+ বাকি থাকে না, সব NADH আর FADH তৈরি করে দিয়ে এটিপি। এখন আমি সবকিছু পাইছি কি? এটিপি। এখন এত যে শক্তি পাইছি, এখন এই শক্তিগুলো কি আমার এই যে আমি কথা বললাম, এখন ঘেমে টেমে গেলাম সবকিছু, এই আমার পেশিগুলো সুন্দরভাবে মাইটোকন্ড্রিয়া থেকে প্রাপ্ত এটিপিগুলো ব্যবহার করতে পারবে। এবং এই প্রক্রিয়াতে লাস্টে যে ইলেকট্রনের দৌড়াদৌড়ি করলো, সেই ইলেকট্রন গ্রহণ করার জন্য ইলেকট্রন গ্রহে যেতে শিখে থাকে ভাই অক্সিজেন। এই জন্য যদি অক্সিজেন না থাকে তাহলে সবাসন সম্পন্ন করা সম্ভব না। ধন্যবাদ সবাইকে। এবং সবাই অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এখানে দেখা যাচ্ছে যে নেক্সট ক্লাস হচ্ছে বায়োলজি 21 তারিখ রাত 8টায়, মঙ্গলবার। সৌরভ ক্লাস নেবে, অবশ্যই সৌরভ খুবই ইন্টারেস্টিং ক্লাস নেবে। সবাই চেষ্টা করবেন সবাই ক্লাসে উপস্থিত থাকতে, এবং আশা করি সবাই বুঝতে পেরেছেন। একদম বলেছে সন্ধ্যা বিকেলে দিকে দেয়া যেত, বিষয় হচ্ছে যে আমার বাসা অনেক দূরে, আমি দূরে থেকে সন্ধ্যায় আসতে পারবো কিনা। চেষ্টা করবো বাসা থেকে লাইভ ক্লাস যদি নেওয়া যায়। এসব জাহানুসার ধন্যবাদ আপনাকেও, বাইজিদ খান আপনাকেও ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে মানিক আপনাকেও ধন্যবাদ। এই হচ্ছে বিষয়। একজন বলেছে যে ভাইয়া এটিপি এর সাথে পিআই যুক্ত হয়ে তো এটিপি হয়, কিন্তু অক্সিডেটিভে এটিপি এর সাথে H+ যুক্ত হয়ে। সত্যি কথা বলতে কি, এটিপি এর সাথে আমি একটু মুছে দেওয়ার জন্য প্রশ্নের সলিউশন দিয়ে দিচ্ছি। H+ কিন্তু ভাই যুক্ত হয় না, H+ কখনোই যুক্ত হয় না। এই যে মোটরটা, আমি শুধু মোটরটা আঁকি, একটু ইন্টারপ্রেট করছি। এই যে মোটরটা আমি আঁকলাম, এই যে একটা মোটর, এই মোটরটার এটা ধরেন মেমব্রেনটা H+ জমা আছে এখানে, H+ ভিতরে প্রবেশ করবে, H+ এর জায়গাতে ভাই চলে যাবে। এখন মোটরে যখন মোটরটা ঘুরে যাবে, ঘুরে গেলে এই যে এডিপি ছিল ওই জায়গায় ফসফেট ভাই ছিল, তো দুটাকে ওই ঘোরার ফলে যে বলটা পাবে, যে শক্তিটা পাবে, সেই শক্তিটা চাপ দিবে, চাপ দিয়ে জোড়া লাগায় বানিয়ে দিবে কি ভাই? এটিপি। অবশ্যই ওই ফসফেটে জোড়া লাগতেছে, কিন্তু জোড়া লাগানোর তো শক্তি লাগবে, রাসায়নিক বন্ধন তৈরি করতে শক্তি শোষিত হয়, শক্তি লাগবে না ভাই? শক্তি লাগবে। ওই শক্তিটা কোথা থেকে পাবে ভাই? শক্তি লাগবে এই যে H+ যখন নিচে নামবে, মোটরটা যখন ঘুরে যাবে,
ঘূর্ণন হলে যে শক্তি সেই শক্তি পাবে। H+ কিন্তু H+ এর মতই থাকবে, H+ এর সাথে তার কোনো সম্পর্ক নাই। বিষয়টা হচ্ছে যে পানি দিয়ে যখন আমরা জলবিদ্যুৎ তৈরি করি, পানির স্রোতের কারণে আমরা কি করছি, টারবাইন ঘুরতেছে, রাইট? টারবাইন ঘুরতেছে, আমরা কি পানি দিয়ে বিদ্যুৎ বানাচ্ছি? পানি তো আর ঘুরতে ঘুরতে পানি জায়গায় চলে যাচ্ছে, তো টারবাইন যে ঘুরছে ওই টারবাইনের ঘূর্ণন থেকে আমরা বিদ্যুৎ বানাচ্ছি। এখানে হচ্ছে H+ ঘুষ করে চলে যাচ্ছে আউটার ফাঁকা জায়গা থেকে ম্যাট্রিক্সে চলে আসছে আবার, কিন্তু আমি H+ কিন্তু কাজে লাগাই নাই, কাজে লাগাইছি কি ওই ঘূর্ণনটাই কাজে লাগে, আমি ADP সাথে ফসফেটকে জোড়া লাগাইছি, জোড়া লাগা বানাইছি কি ADP। এন্ড মানে 36 টা, তো সবাইকে ধন্যবাদ। আমাকে জামিন নাম্বার হ্যাঁ ইনশাআল্লাহ চেষ্টা করব ক্লাস নিতে। তাসলো বাংলাদেশা আপনাকে ধন্যবাদ, ক্লাস ভালো লাগার জন্য চেষ্টা করব আরো ভালো ক্লাস নিতে। সুরাইয়া বেগম নেক্সট এ আমরা একটু স্লো বলতে বলছে, স্লো বলতে গেলে তো দেরি হয়ে যায়, চেষ্টা করব স্লো বলতে। রাইহান ওয়ান্স এ বস অলওয়েজ এ বস, থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ, অনেক কমেন্ট করেছি আমরা, ইনশাআল্লাহ সবাই দেখা হবে। অবশ্যই কেন্দ্রবিন্দু লাইভ ক্লাসের যে চ্যানেল, সেই চ্যানেলে ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের যদি কোনো পছন্দ থাকে কোনো টপিক, এটা অবশ্যই আমাদের ফেসবুকের মাধ্যমে টেক্সট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।